Assalamu alaikum, everyone. Welcome to today's first lecture, Lecture 1 of 20th Century English Literature 2. Today we will get an overall idea, a very brief overall idea about our first text in our syllabus. আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের মনে থাকার কথা আশা করি। আমরা এই ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকটা দিয়ে আমাদের জার্নি শুরু করব। ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকের নামে আমরা দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি। ম্যান, অবভিয়াসলি আমরা সবাই জানি ম্যান। ম্যান বলতে আমরা কি বুঝি? সাধারণত ম্যান বলতে আমরা বুঝি পুরুষ, আ মেল পারসন। কারণ আমরা ম্যানের একটা ফিমেল কাউন্টার পার্ট আছে ওম্যান। কিন্তু আমরা এই নাটকে ম্যান বলতে শুধুমাত্র পুরুষ এই আইডিয়াটা মাথায় রাখা যাবে না। ম্যান বলতে মানুষ বুঝতে হবে এখানে। ম্যান বলতে নট পুরুষ, নট মেল, মানুষ, হিউম্যান বিং। ম্যান ব্যক্তি, উনি পুরুষ হতে পারেন, নারী হতে পারেন। তার সাথে আমরা আরেকটা শব্দ পাচ্ছি, সুপারম্যান। সুপারম্যান শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। ডিসি সিনেম্যাটিক ইউনিভার্সে সবচেয়ে শক্তিশালী চরিত্র সুপারম্যান। সুপারম্যান বলতে আমরা যেটা বুঝি সেটা থেকে আমাদেরকে একটু দূরে চলে আসতে হবে। এখানে সুপারম্যান শব্দটার মানে সম্পূর্ণই আলাদা। কমিক্স বুকসের সুপারম্যানের সাথে আমাদের এই নাটকের সুপারম্যানের আমরা মিল খুব বেশি পাবো না। ম্যান মানব, মানুষ, অ্যান্ড সুপারম্যান অতি মানব। আমাদের নাটকের টাইটেলটা একটু মাথায় রাখবেন, মানব এবং অতি মানব। এখানে আমরা সুপারম্যান বলতে কি বুঝতে চাচ্ছি, আমরা আমাদের নাটকটা যখন কমপ্লিট করব তখন আমাদের কি ধারণা হবে? জর্জ বার্নার্ড শ সুপারম্যান বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? নাটকে ঢোকার আগে আমরা আমাদের যিনি লিখেছেন, প্লে রাইট, নাট্যকার, তার সম্পর্কে আমরা কিছু ধারণা নিয়ে নেই। আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? Yes, sir. থ্যাংক ইউ। জর্জ বার্নার্ড শ, ওনাকে বলা হয় দ্য সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার। কেউ কি বলতে পারবেন কাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম ইন ইংলিশ Sir, লিটারেচার? William Shakespeare. Shakespeare. William Thank Shakespeare. থ্যাংক ইউ ভেরি মাচ। উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা চিনি দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইংরেজ নাট্যকার। উইলিয়াম শেক্সপিয়ার যদি হন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার, তবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ইংরেজি নাট্যকার হবেন জি বি শ, জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ উনি জন্মগ্রহণ করেছেন 1856 সাল। উনি মৃত্যুবরণ করেন 1950। আমাদের এই অঞ্চলে সিপাহী বিদ্রোহ, সেপয় মিউটিনি হয়েছিল 1857-এ। তার ঠিক এক বছর আগে জর্জ বার্নার্ড শর জন্ম। আর আমাদের বাংলাদেশের ভাষার জন্য আন্দোলন হয়েছিল 1952 সালে, 1952। তার 2 বছর আগে তার মৃত্যু। জর্জ বার্নার্ড শ 1856 to 1950। জর্জ বার্নার্ড শ যখন জন্মগ্রহণ করেন তখন ইংল্যান্ডে চলছে ভিক্টোরিয়ান পিরিয়ড। কুইন ভিক্টোরিয়া সিংহাসনে বসেন 1837 সালে। অলরেডি 19 বছর পার হয়ে গেছে তার সিংহাসনে বসার। জর্জ বার্নার্ড শ জন্মগ্রহণ করলেন 1856। যদিও উনি
ভিক্টোরিয়ান পিরিয়ডে জন্মগ্রহণ করছেন, কিন্তু উনার নাটকের মাধ্যমে উনি ভিক্টোরিয়ান পিরিয়ডকে সবসময় রিডিকিউল করেছেন, ক্রিটিসাইজ করেছেন, মক করেছেন। আমরা জর্জ বার্নার্ড শ সম্পর্কে কিছু আইডিয়া রাখতে হবে। যখনই আপনাদের ব্রড কোয়েশ্চেন আসবে মিডে, যে হোয়াট হ্যাভ ইউ গ্যাদার্ড ফ্রম দিস প্লে ম্যান এন্ড সুপারম্যান, এই নাটক সম্পর্কে আপনি কি কি শিখলেন, তখন অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট ওয়ান প্যারাগ্রাফ ইউ নিড টু ডেডিকেট টু জর্জ বার্নার্ড শ। আপনার অ্যান্সারের একটা প্যারাগ্রাফ আপনাকে গুরুত্ব দিয়ে লিখতে হবে জর্জ বার্নার্ড শ সম্পর্কে। সেই প্যারাগ্রাফের বিষয়বস্তু হবে জর্জ বার্নার্ড শ অ্যাজ এ ড্রামাটিস্ট, নাট্যকার হিসেবে জর্জ বার্নার্ড শ, তার গুরুত্ব। আমরা ফার্স্ট পয়েন্টটা দেখতে পাচ্ছি, আমি হাইলাইট করছি, আপনারা দেখেন। অ্যান আইরিশ প্লেরাইট অ্যান্ড ক্রিটিক। জর্জ বার্নার্ড শর পরিচয় কি? হোয়াট ইজ হিজ আইডেন্টিটি? তার আইডেন্টিটি বলতে আমরা এখানে তিনটা বিশেষণ পাচ্ছি, থ্রি অ্যাডজেক্টিভ। নাম্বার ওয়ান, হি ইজ অ্যান আইরিশ, উনি আয়ারল্যান্ডের মানুষ। আপনাদের জানা থাকার কথা, ভিক্টোরিয়ান পিরিয়ডে যখন উনি জন্মগ্রহণ করছেন তখন আয়ারল্যান্ড পুরোটাই কুইন ভিক্টোরিয়ার দখলে, মানে ইংল্যান্ডের দখলে। সুতরাং জর্জ বার্নার্ড শ যদিও উনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওনার কাজের সমস্ত ক্রেডিট নিয়ে নিচ্ছে ইংলিশ লিটারেচার। আইরিশ লিটারেচারের পরিবর্তে উনি সার্ভ করছেন ইংলিশ লিটারেচার, কারণ তখনকার আইরিশ হয়ে জন্মগ্রহণ করা মানেই হচ্ছে ব্রিটিশদের অধীনে সবসময় কাজ করে যাওয়া। অ্যান আইরিশ, উনি ওনার জাতীয়তাবাদ, ওনার ন্যাশনালিটি, হি ইজ অ্যান আইরিশ। প্লে রাইট, ওনার পেশা, উনি একজন প্লে রাইট, নাট্যকার। প্লে রাইটের আমাদের আরেকটা সিনোনিম আছে, আমরা বলি ড্রামাটিস্ট। তবে ড্রামাটিস্টের চাইতে প্লে রাইটটা আপনারা বেশিরভাগ জায়গায় দেখবেন, ড্রামাটিস্টের চাইতে প্লে রাইট শব্দটা বেশি অ্যাপ্লিকেবল সব জায়গায়। প্লে রাইট, প্লে রাইট বানানটা দেখেন, আপনারা এই বানানটা অনেকেই ভুল করেন। PLAY, প্লে, নাটক ইংরেজি মানে হচ্ছে প্লে। আর WRIGHT, অনেকে লিখেন WRITE, লেখা, লেখা ইংরেজি যে রাইট, সেই বানানটা আপনারা ইউজ করেন, কিন্তু এই জায়গায় WRITE এর পরিবর্তে এখানে আছে দেখেন GHT, এই বানানটা আপনারা অনেকেই ভুল করেন। জর্জ বার্নার্ড শ উনি পেশায় একজন প্লে রাইট, নাট্যকার, নাটক লিখেন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তার পরিচয়, ক্রিটিক, CRITIC, ক্রিটিক। ক্রিটিক মানে হচ্ছে সমালোচক, উনি একজন নাট্য সমালোচক, নাটকের সমালোচনা করেন। আমরা এখানকার মধ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় যদি আমরা জানতে চাই, তাহলে আমরা তাকে বলতে পারি ক্রিটিক। ক্রিটিক হিসেবে তার সিগনিফিকেন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্রিটিক হিসেবে উনি খুবই ট্যালেন্টেড, এবং এই জন্যই তার যে নাটক অবিসংবাদিত, অবিস্মরণীয়, ভেরি ভেরি সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন ইন প্লেস। কেন? কারণ উনি একজন ক্রিটিক। উনি সব যুগের সমস্ত নাটকের স্টাডি করেছেন। উনাকে বলা হয় পণ্ডিত। আমাদের সংস্কৃত ভাষায় যে শব্দটা আছে পণ্ডিত, এটা কিন্তু ইংলিশের ল্যাঙ্গুয়েজেও আছে। ওই শব্দটার স্পেলিং হচ্ছে PUNDIT, পণ্ডিত। মানে ইংলিশরাও এই শব্দটা নিয়ে নিয়েছে ওদের ভোকাবুলারিতে। জর্জ বার্নার্ড শ, হি হিমসেলফ ইজ এ পণ্ডিত অফ ওয়ার্ল্ড ড্রামা। এহেন ড্রামা নাই যার সমালোচনা উনি করেন নাই। মানে সমস্ত রকম নাটক সম্পর্কে তার আইডিয়া আছে, উনি এক্সপার্ট। যত রকম টেকনিক, নাটক লেখার যত রকম টেকনিক আছে, সব টেকনিক সম্পর্কে জর্জ বার্নার্ড শর দখল আছে। ওনাকে বলা হয় দ্য মোস্ট ট্যালেন্টেড এক্সপার্ট ইন ওয়ার্ল্ড ড্রামা, নট অনলি ইংলিশ ড্রামা, ওয়ার্ল্ড ড্রামা। ইংরেজি নাটকের পণ্ডিত,
নাটকের পণ্ডিত আমরা বলতে পারি জর্জ বার্নার্ড শকে। শুধু নাটকের এক্সপার্ট, টেকনিক্যালিটির এক্সপার্ট তাই না, উনি খুবই গুরুত্বপূর্ণ একজন সমাজ সমালোচক, ক্রিটিক অফ সোসাইটি। উনি খুবই সূক্ষ্ম দৃষ্টিতে, খুবই সাফল্যের সাথে উনি নাটক সমালোচনা করেছেন, সমাজকে সমালোচনা করেছেন। উনি কোন সমাজকে সমালোচনা করেছেন মাথায় রাখতে হবে। উনি কোন সমাজকে সমালোচনা করেছেন? অবশ্যই ভিক্টোরিয়ান সোসাইটি। জর্জ বার্নার্ড শ উনার নাটকের প্রতিটা স্টেপে আমরা পাবো দ্য ক্রিটিসিজম অফ ভিক্টোরিয়ান সোসাইটি, দ্য হার্শ স্ট্রিক্ট ক্রিটিসিজম অফ ভিক্টোরিয়ান সোসাইটি। ওকে, তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই। জর্জ বার্নার্ড শ উনি ওনার জীবনে কতগুলো নাটক লিখেছেন তার সম্পর্কে আমরা কিছু তথ্য পাচ্ছি। He wrote more than 60 plays. উনি 60-এরও বেশি, 60, more than 60, 60, more than 60 plays, উনি 60-এর বেশি নাটক লিখেছেন, incorporating both contemporary satire and historical allegory. খুবই গুরুত্বপূর্ণ তার নাটকের দুটো ধারা। উনার বেশিরভাগ নাটকই হয় কন্টেম্পোরারি স্যাটায়ার, যেটা একটু আগে বললাম, সমাজের সমালোচনা, স্পেশালি ভিক্টোরিয়ান সোসাইটির সমালোচনা। কন্টেম্পোরারি স্যাটায়ার, উনি তৎকালীন সমাজের সমালোচনা করেছেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তার নাটকের মধ্য দিয়ে। অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যালেগরি, এবং ইতিহাসের উপর ভিত্তি করে তার নাটক আছে। ইতিহাসের সমালোচনা, ইতিহাস বিশ্লেষণ। অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ভুল ইতিহাস শিক্ষা লাভ করি, উনি আমাদেরকে সর্বদাই চোখ খুলে দেওয়ার চেষ্টা করছেন যে ইতিহাস বলতে আমরা যা বুঝি তা কি সত্যি ইতিহাস, সঠিক ইতিহাস, নাকি আমরা মিথ্যা ইতিহাস মুখস্থ করি। আমাদেরকে বারবার সাবধান করে দেওয়ার চেষ্টা করছেন, সচেতন করে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে উনি উনার জীবনে 60-এরও বেশি, মোর দেন 60, উনি নাটক লিখেছেন। এবং এই তার নাটকের মূলত দুটি ধারা আমরা পাচ্ছি, একটা হচ্ছে তৎকালীন সমাজের সমালোচনা এবং ব্যঙ্গ বিদ্রুপ, আরেকটা হচ্ছে ঐতিহাসিক রূপক নাটক। এবার আমরা আমাদের থার্ড পয়েন্টে আসি। Why George Bernard Shaw matters? Why does he matter? The leading dramatist of his generation, তাকে বলা হচ্ছে তার যে প্রজন্ম, তার জেনারেশনে উনি হচ্ছেন the greatest, the leading, আমরা এখানে ডিটারমিনার পাচ্ছি the leading dramatist, মানে হচ্ছে উনি হচ্ছেন তার প্রজন্মের যত নাট্যকার তাদের নেতা, তাদের অধিনায়ক বলতে পারি আমরা। In 1925, 1925 সালে he was awarded the Nobel Prize in Literature. জর্জ বার্নার্ড শ উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। জর্জ বার্নার্ড শ was awarded Nobel Prize in Literature. এখন এই তথ্যটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের সমাজে অনেকেই আছেন যারা হচ্ছে সাইনবোর্ড দেখে মানুষকে সম্মান করেন, কোয়ালিটি হয়তো ততটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেন না। আপনি যদি শুধু সাইনবোর্ড দেখেও যদি সম্মান করতে চান, জর্জ বার্নার্ড শ হ্যাজ a very huge gigantic signboard to certify that he is a giant in English drama. উনি যে খুবই গুরুত্বপূর্ণ একজন ড্রামাটিস্ট তার একটা খুব চোখে পড়ার মতো প্রমাণ হচ্ছে উনি সাহিত্যে 1925 সালে, তখনকার সময়ে উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তখন কেবল মানে প্রাইম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, 1913, তারও
এক যুগ পরে 1925 সালে জর্জ বার্নার্ড শ উনি তার সাহিত্যে অবদানের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন। এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সবগুলোই হচ্ছে তার সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। এখন আমরা যে পয়েন্টটা আলোচনা করব এই পয়েন্টটা হচ্ছে অন্য দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। পয়েন্ট নাম্বার 4 অফ স্লাইড 2। আপনারা কি কেউ এটা একটু রিড আউট করবেন? একজন ভলান্টিয়ার প্লিজ এই পয়েন্টটা একটু পড়বেন কাইন্ডলি। দেখতে পাচ্ছেন না আপনারা? জি স্যার। প্লিজ একটু। Influenced by Henrik Ibsen, sought to introduce a new realism into English language drama using his plays as vehicle of disseminate his political, social, and religious ideas. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি কি বলছে এখানে। এই 4 নম্বর পয়েন্টটার মানেটা কি? ইনফ্লুয়েন্স বাই হেনরিক ইবসেন। জর্জ বার্নার্ড শকে জর্জ বার্নার্ড শকে ইনফ্লুয়েন্স করেছেন কে? হেনরিক ইবসেন। এই ভদ্রলোকের নামটা মনে রাখেন। জর্জ বার্নার্ড শর গুরু, ওনার গুরু হেনরিক ইবসেন। উনি একজন নরওয়ের নাট্যকার, নরওয়েজিয়ান প্লে রাইট হেনরিক ইবসেন। উনি ছিলেন ওই সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে এই হেনরিক ইবসেনকে গুরু মেনেছেন জর্জ বার্নার্ড শ। এতটাই উনি ইনফ্লুয়েন্সড যে হেনরিক ইবসেনের মাধ্যমে জর্জ বার্নার্ড শ was trying to sought to introduce a new realism into English language drama. হেনরিক ইবসেন থেকে উনি কি নিচ্ছেন ওনার কাছ থেকে? a new realism, নতুন এক বাস্তবতা। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে what do you understand by the term realism, বাস্তবতাবাদ, বাস্তবতা বলতে আপনি কি বোঝেন? আপনি কি আসলেই কি বোঝেন বাস্তবতা মানে কি, বাস্তবতাবাদ মানে কি, আপনি কি বোঝেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ রিয়েল, আপনি কি বলতে পারবেন? আপনি আপনার বাবা মা, চাচা চাচি, আত্মীয় স্বজন যারা আপনাকে বড় করেছে তারা আপনাকে যা শিখিয়েছে সেই অনুযায়ী আপনি বলবেন, অথবা আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেখান থেকে আপনি যা শিখেছেন সেই অনুযায়ী আপনি বলবেন, অথবা আপনার বন্ধু বান্ধব, ক্লোজ ফ্রেন্ডস যারা, দোস্ত, জিগরি দোস্ত যারা আছে তারা যেভাবে আপনাকে বাস্তবতা সম্পর্কে ধারণা দিয়েছে আপনি তাই বলবেন। বেশিরভাগই হচ্ছে এই পর্যন্তই। পরিবার থেকে যা শিক্ষা পেয়েছে, প্রতিষ্ঠান থেকে যা শিক্ষা পেয়েছে, বন্ধু বান্ধব থেকে যা শিক্ষা পেয়েছে, এই তিনটা আলোকেই আমরা বাস্তবতাকে বিচার করি। খুব কম মানুষ আছে যারা নিজে চিন্তা করে যে আসলে বাস্তবতা বলতে আমার পরিবার আমাকে যা শিক্ষা দিচ্ছে, আমার প্রতিষ্ঠান আমাকে যা শিক্ষা দিচ্ছে, বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা যা শিক্ষা লাভ করছি এটা কি সত্যি? আমরা কিন্তু চ্যালেঞ্জ করি না, উই ডু নট চ্যালেঞ্জ, ইউজুয়ালি উই ডু নট রিয়েলিটি। আমরা কিন্তু বাস্তবতাকে চ্যালেঞ্জ করি না, আমরা কিন্তু ফিল করার চেষ্টা করি না আসলে বাস্তবতা কি। আমরা মেনে নেই বোকার মতো, দুর্বলের মতো, কিন্তু আমরা সেটাকে শক্ত হাতে কখনো প্রতিবাদ জানাই না। বাস্তবতা আমরা মেনে নেই কিন্তু বাস্তবতাকে আমরা বোঝার চেষ্টা করি না। উই ডু নট ট্রাই টু রিয়েলাইজ দ্য আলটিমেট রিয়েলিটি। জর্জ বার্নার্ড শো আমাদের চোখের যে পর্দা সেটা খুলে দেওয়ার চেষ্টা করছেন। জর্জ বার্নার্ড শো ইজ ট্রাইং টু এক্সপোজ দ্য হার্শ রিয়েলিটি। কিভাবে? এখন আপনারা অনেকেই কনফিউজ
যে আসলে এটা কিভাবে সম্ভব। এতদিন ধরে আমরা যাকে বাস্তব বলে মানি, এতদিন ধরে আমরা যাকে বাস্তবতা বলছি, ইট ইজ রিয়েলিজম, সেটাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করব। জর্জ বার্নার্ড শ তো হেনরিক ইবসেনের দ্বারা অনুপ্রাণিত, এবং উনি নতুন এক বাস্তবতা ইংরেজি নাটকে নিয়ে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কিভাবে আমরা বাস্তবতাকে সঠিকভাবে চিনতে পারি, মূল সত্যিকারের বাস্তবতা কিভাবে আমরা বুঝতে পারি, কিভাবে? ইউজিং হিজ প্লেস অ্যাজ ভেহিকলস। ভেহিকল মানে কি? ভেহিকল শব্দটা আমরা যানবাহন, গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাক এইসব ক্ষেত্রে ইউজ করি। আরেকটা ভেহিকলের বাংলা মানে হচ্ছে মাধ্যম, মিডিয়াম। জর্জ বার্নার্ড শ উনি নাটককে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। ওনার নাটকটা হচ্ছে একটা ভেহিকল, মাধ্যম। কিসের মাধ্যম? টু ডিসেমিনেট। ডিসেমিনেট শব্দটার মানে কেউ বলতে পারবেন? ডিসেমিনেট, ডিসেমিনেট শব্দটার মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, বিতরণ করা, হাতে হাতে পৌঁছে দেয়া, বন্টন করা। উনি ওনার নাটকটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। কিসের মাধ্যম? টু ডিস্ট্রিবিউট হিজ ফিলসফিস। উনি নাটকের মাধ্যমে ওনার দর্শন, ফিলসফি আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন। জর্জ বার্নার্ড শ, হি ইজ ট্রাইং টু টিচ আস হিজ ফিলসফি। কিসের ফিলসফি? হিজ পলিটিক্যাল, রাজনৈতিক, সোশ্যাল, সামাজিক অ্যান্ড রিলিজিয়াস আইডিয়াস, এবং ধার্মিক ধারণা। জর্জ বার্নার্ড শ ওনার ফিলসফি অবশ্যই আপনারা যে ব্রড কোয়েশ্চেন লিখবেন মিডে, সেখানে অবশ্যই এই পার্টগুলো ডিটেইলসে ডিসকাস করতে হবে। উনার নাটকে উনি উনার রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় ধারণাগুলো, ধর্মীয় দর্শন, ফিলসফি উনি আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছেন, আমাদেরকে লিটারেট করতে চাচ্ছেন, এডুকেট করতে চাচ্ছেন। জর্জ বার্নার্ড শ উনার নাটকের মাধ্যমে উনার যে দর্শন, ফিলসফি আমাদেরকে শিখিয়ে দিতে চাচ্ছেন। জর্জ বার্নার্ড শ হি combined George Bernard Shaw, he combined entertainment and education. উনি এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমাদেরকে এডুকেট করার চেষ্টা করছেন। নাটকের মাধ্যমে উনার ফিলসফি আমাদেরকে শেখাতে চাচ্ছেন। এই হচ্ছে উনার নাটকের বিশেষত্ব। জর্জ বার্নার্ড শ is trying to educate us through his plays. উনার নাটকের মাধ্যমে আমাদেরকে ফিলসফিতে শিক্ষিত করতে চাচ্ছেন। ফিলসফিতে যদি শিক্ষিত হই আমরা, তাহলে কি হবে? ওনার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ধারণাগুলো যদি আমরা ইমবাইব করতে পারি, একসেপ্ট করতে, শিখতে পারি। শেখা মানেই কিন্তু সেটা পালন করতে হবে তা না। আপনি শেখার পরে সেটাকে বর্জন করতে পারেন, ইউ হ্যাভ ফুল রাইট। একটা আইডিয়া শেখা মানেই যে ওটাকে অন্ধভাবে পালন করতে হবে তা কিন্তু না। আপনি আপনার কনসিয়েন্স, আপনার বিবেক ব্যবহার করে সেটাকে আপনি বর্জন করতে পারেন বা গ্রহণ করতে পারেন। ইউ হ্যাভ ফুল ফ্রিডম, বাট আপনাকে বর্জন করার আগে অবশ্যই সেটাকে জানতে হবে। আপনি না জেনে যদি বর্জন করেন তাহলে তো সেটা ফেয়ার হবে না। আপনাকে প্রথমে আগে ওটাকে জানতে হবে, তারপর মানা না মানা ওটা আপনার হাতে। জর্জ বার্নার্ড শ ওনার যে ধারণাগুলো তার নাটকের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। নাটকের মাধ্যমে তার ফিলসফি আমাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। এই পয়েন্টটা সম্পর্কে আপনাদের কি কোনো কনফিউশন আছে? এই 4 নম্বর পয়েন্ট আপনাদের কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। একরাম কিছু বলবেন এই বিষয়ে? একরাম আছেন?
এই বিষয় সম্পর্কে আপনার কমেন্ট কি? এই যে জর্জ বার্নার্ড শো ওনার নাটকের মাধ্যমে আমাদেরকে ফিলোসফি শিক্ষা দিতে চাচ্ছেন, এই বিষয়ে আপনার কি কোনো কমেন্ট আছে? আয়েশা খন্দকার জেরিন আছেন? Yes, sir. এই বিষয়ে আপনার মতামত কি? এই যে জর্জ বার্নার্ড শো ওনার নাটকের মাধ্যমে ওনার ফিলোসফি আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন, এই বিষয়ে আপনার কমেন্ট কি? Um, স্যার আসলে আমি ওনার মানে জর্জ বার্নার্ড শ এর একটা নাটক পড়েছি অলরেডি, টেক্সট ছিল আমাদের, আর্মস অ্যান্ড আর্মস দ্য অ্যান্ড দ্য ম্যান। ম্যান। ইয়েস স্যার। সো ওইটা পড়ার পর আমার যতটুকু মনে আছে আমার লাইফের অন্যতম একটা মানে বেস্ট নাটক জি, ওটা ছিল। স্যার ওনার থ্যাংক ইউ ফিলোসফি ফর গুলো খুবই শেয়ারিং। জীবনসম্মত। স্যার ওনার এগুলো ফিলোসফি আসলে গুলো আমাদের খুবই চোখ খুলে জীবনসম্মত। দেবে। হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে আমরা অনেক সময় স্যার দেখা যায় আমি সমাজে। খুবই জি বলেন। অ্যামেজড ছিলাম স্যার, আমি যে জিনিসগুলো কখনো আগে ইমাজিন করি নাই সেই জিনিসগুলো হঠাৎ আমার চোখের সামনে এসে পড়লো। মানে আসলেও তো একজন সৈনিক কি তার জীবনকে এভাবে উৎসর্গ করতে চায় সব সময়? অধিকাংশ মানুষই কিন্তু জীবনটাকে বাঁচতেই চায়। সব সৈনিকেরা যে আমরা সবসময় মনে করি যে জীবন উৎসর্গ করতে প্রস্তুত, এর চেয়ে বেশি তারাও মানুষ, তারাও যুদ্ধক্ষেত্রে থেকে ফিরে আসার আশা রাখে। আর যুদ্ধ কখনো শান্তি আনে না, এই কনসেপ্ট গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্যার নাটক। জি প্লিজ বলেন। স্যার আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। প্লিজ বলেন। স্যার এটা মানে ওনার রাইটিং গুলো আমার অনেকটা 18 সেঞ্চুরি রাইটিং এর মতো লাগতেছে। যেমন যেমন গালিবার ট্রাভেলস এর ভিতরে যেরকম সোশ্যাল ফ্যাক্ট বা আমাদের উপর যে একটা শক দেওয়া, যে রিয়েলিটি নিয়ে শক দেওয়া, ওইটা ছিল। আরেকটা ছিল হলো আর্মস এন্ড দ্য ম্যানের ভিতরে যে আইডিয়ালিস্ট আইডিয়া থেকে বেরিয়ে আসা, যে সবকিছু আসলে আমার জন্য যেটা আইডিয়াল ওইটা অন্য কারোর জন্য আইডিয়াল নাও হতে পারে। দেন রিয়ালিস্টিক যে মন মানসিকতা, তো ওই জিনিসটা খুব ভালো মতো বিল্ড হয় তার রাইটিং ধারা। এই জিনিসটা আমার খুব মনে হয় যে তার ফিলোসফি আসলে ইনফ্লুয়েন্স করে অনেকটা। হ্যাঁ, ভেরি গুড, এক্সেলেন্ট পয়েন্ট নীলিমা, থ্যাংক ইউ। আমরা এক্স্যাক্টলি এই জোনাথন সুইফট উনি আমাদেরকে যেভাবে চোখ খুলে দেওয়ার চেষ্টা করেছিলেন যে আমরা তো মানে একদম ঘুমিয়ে থাকি, আমাদের উপর দিয়ে অত্যাচার চলে যায়। ওই উট পাখি যেমন বালির মধ্যে মুখ গুজে রাখে, তার কোনো বিকার নাই, চারদিকে ঝড় বয়ে যাচ্ছে, জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে, উট পাখি তার মাথা বালুতে ঢুকিয়ে রাখছে। জি এখন স্যার। আমরা তো অ্যাকচুয়ালি সবাই অত স্ট্রং না, আমরা এতটাই উইক যে আমরা নিজেদেরকে সান্ত্বনা দেই যে আমরা যেটা করছি সেটাই ঠিক, এবং এটা কিন্তু আমরা আননোয়িংলি আমাদের শিশুদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিয়ে দিই। সেজন্য দেখা যায় বাস্তবতাকে আমরা যেভাবে শিক্ষা দিচ্ছি সেটা কিন্তু যথেষ্ট ত্রুটিপূর্ণ, ফল্টি লার্নিং। আচ্ছা, আমরা এই স্লাইডের লাস্ট পয়েন্টটাতে আসি, মেজর ওয়ার্ক। জর্জ বার্নার্ড শ উনার বড় কাজগুলো, উনার কি কি কাজ আমাদের মাথায় রাখতে হবে? এইমাত্র জেরিন বললেন যে আর্মস এন্ড দ্য ম্যান, এটা আপনাদের অনেকেরই করে আসার কথা থার্ড সেমেস্টারে, ইন্ট্রোডাকশন টু লিটারেচার ড্রামা, এখানে আপনাদের এই নাটকটা ছিল আর্মস এন্ড দ্য ম্যান। নাটকটা অলরেডি আপনারা আশা করি পড়ে ফেলেছেন। ম্যান এন্ড সুপারম্যান, যেটা আমরা এইবার পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে ম্যান অ্যান্ড সুপারম্যান হচ্ছে জর্জ বার্নার্ড শর ম্যাগনাম ওপাস, তার জীবনের সবচেয়ে বড় কাজ। পিগম্যালিয়ন, সেন্ট জন, এটা হিস্টোরিক্যাল অ্যালেগরি, সেন্ট জন, মেজর বারবারা, দ্য ডক্টরস ডিলেমা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটাও হচ্ছে হিস্টোরিক্যাল অ্যালেগরি। যেটা বলছিলাম যে উনার জীবনে উনি মোর দেন 60 প্লেজ উনি লিখেছেন, 60। এর মধ্যে আমরা দুটা ধারা পাচ্ছি, একটা হচ্ছে কন্টেম্পোরারি স্যাটায়ার, উনি তৎকালীন সমসাময়িক সমাজকে উনি ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন। আরেকটা হচ্ছে ইতিহাসের আলোকে উনি রূপক গল্প লিখেছেন। আচ্ছা, এই হচ্ছে আমরা জর্জ বার্নার্ড শ সম্পর্কে খুবই প্রাইমারি কিছু আইডিয়া পেলাম, আপনারা আরো কিছু গ্যাদার করবেন। জর্জ বার্নার্ড শ সম্পর্কে জানতে হলে আপনারা biography.com আছে, সাইট, ডিপেন্ডেবল ওয়েবসাইট, আপনারা এখানে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই।
দেখতে পাচ্ছেন? Yes, জি sir. স্যার। এই হচ্ছে এই স্লাইডটা আমরা কাহিনী কি ঘটে, আমাদের ম্যান এন্ড সুপারম্যান এই নাটকে ঘটনা কি ঘটবে তার একটা আইডিয়া আমরা এখানে পাচ্ছি। লেটস ফোকাস অন দ্য ফার্স্ট ইনফরমেশন। ম্যান এন্ড সুপারম্যান is a four-act drama written by George Bernard Shaw in 1903. ম্যান এন্ড সুপারম্যান এই নাটকটাতে আমরা চারটা চ্যাপ্টার পাচ্ছি, 4 অ্যাক্ট, চারটা অ্যাক্ট, 1 2 3 4। এর মধ্যে আমরা ফোকাস করব হচ্ছে 1 2 and 4। মাঝখানের যে 3 এই পার্টটা আমরা কভার করতে পারবো না। আমরা মোটামুটি একটা খুবই স্কেচি একটা আইডিয়া নিব যে অ্যাক্ট 3 তে কি হয়, তবে সেটা আমরা পুরোপুরি কভার করতে পারবো না। যদি আমরা কভার করতে চাই তাহলে আমাদের মানে টাইমে আমরা কভার করতে পারবো না, সেই জন্য আমরা ওটাতে অ্যাক্ট 3টা আমরা অত ডিটেইলে আমরা পড়তে পারছি না টাইম কনস্ট্রেন্টের কারণে। সো ম্যান এন্ড সুপারম্যান এখানে আমরা চারটা অ্যাক্ট পাচ্ছি এবং এই নাটকটা লেখা হয়েছিল 1903 সালে, 1903, 1903, আজকে থেকে 117 বছর আগে। নাটকটা কেন লেখা হয়েছিল? নাটকটা কেন লেখা হয়েছিল? এই নাটকটা পাবলিশ করার সময় জর্জ বার্নার্ড শ তার এক ফ্রেন্ড আছেন আর্থার বাকলি, তাকে উনি একটা চিঠি লেখেন, খোলা চিঠি। সেই খোলা চিঠিতে এই নাটকটা লেখার উদ্দেশ্য লেখা আছে। কেন এই নাটকটা লেখা হয়েছিল? This play was written in response to a challenge to write a play based on the Don Juan theme. ম্যান এন্ড সুপারম্যান এই নাটকটা লেখা হয়েছিল কারণ জর্জ বার্নার্ড শর এক ফ্রেন্ড, এক বন্ধু, সাহিত্যিক বন্ধু, খেলার ছলে মানে মস্করা করছিল, তখন তারা হাসি তামাশা করছিল। তখন তার ফ্রেন্ড জর্জ বার্নার্ড শকে চ্যালেঞ্জ করে যে তুমি তো অনেক ধরনের নাটক লেখো পণ্ডিত সাহেব। আমরা জানি যে জর্জ বার্নার্ড শকে আমরা বলছি পণ্ডিত অফ ইংলিশ ড্রামা, বলছে তুমি তো একজন পণ্ডিত, ইংলিশ ড্রামার একজন পণ্ডিত, সব রকমের টেকনিক তোমার নখদর্পণে, তুমি জানো, তাহলে তুমি একটা মানে স্যার চ্যালেঞ্জ নাও না খোঁচা কেন? দিছে স্যার। হ্যাঁ, খোঁচা দিয়েছে। খোঁচা দিয়ে বলছে যে তুমি তো অনেক রকম নাটক পারো, তাহলে একটা ডন জুয়ান নিয়ে নাটক লিখো তো। ডন জুয়ান এই থিমের উপরে লর্ড বাইরনের কাজ আছে, তবে উনি লর্ড বাইরনেরটা বলছেন না। ডন জুয়ানের উপরে আরো আগের কিছু কাজ আছে। ডন জুয়ান তো এটা অনেক পুরাতন আইডিয়া। এই থিম, ডন জুয়ান থিমের উপর একটি নাটক লেখার চ্যালেঞ্জ ছিল। The Man and Superman was written in response to a challenge to write a play based on Don Juan theme. তাহলে ম্যান এন্ড সুপারম্যান নাটকটা হচ্ছে ডন জুয়ান থিমের উপর লেখা। এখন ডন জুয়ান থিমটা কি? ডন জুয়ান থিম আমি এখনই সেটা ব্যাখ্যা করছি না। ডন জুয়ান থিম এটা আমাদের পরবর্তীতে আস্তে আস্তে আসবে। শুধু আপাতত এটাই মাথায় রাখেন যে এই নাটকটা লেখার পেছনে একটা চ্যালেঞ্জ ছিল। Writing Man and Superman was a challenge to George Bernard Shaw. George Bernard Shaw was challenged to write a play on Don Juan theme. Don Juan থিমের উপর বেস করে। এখন কাহিনীটা কি? আমরা যদি খুব সংক্ষেপে সামারিটা আলোচনা করি, খুব সংক্ষেপে আমরা সামারিটা একটু, আবিদা ভুইয়া আছেন? আবিদা ভুইয়া, একরাম, একরাম আছেন? আচ্ছা, সামারি, আমরা সামারিটা একটু সংক্ষেপে একটু বুঝে নেই আমরা সবাই। সামারি: মিস্টার হোয়াইটফিল্ড হ্যাজ রিসেন্টলি ডাইড। আমরা নাটকের শুরুতে দেখব মিস্টার হোয়াইটফিল্ড নামে একজন ধনী ব্যক্তি, উনি
মৃত্যুবরণ করেন নাটকের আগে, মানে নাটক যখন শুরু হচ্ছে তখন অলরেডি মিস্টার হোয়াইটফিল্ড ইজ ডেড। মিস্টার হোয়াইটফিল্ড হ্যাজ রিসেন্টলি ডাইড অ্যান্ড হিজ উইল, তার মৃত্যুর পর তার যে উইল ইন্ডিকেটস দ্যাট, তার উইলে উনি লিখে গেছেন হিজ ডটার অ্যান should be left in the care of two men. আমরা এমন এক সমাজের গল্প পড়ছি, এই সমাজে নারীদের ব্যক্তিগত অধিকার বলতে যে খুব বেশি কিছু ছিল তা আমরা পাই না। নারীরা ওই সময় তারা স্বাধীন ছিল না, নিজেদের দায়িত্ব তারা নিজেরা পালন করতে পারতো না, তাদের দায়িত্ব তাদের হাতে দেয়া হতো না। কোনো পরিবারে যদি কোনো পুরুষ জীবিত না থাকতো তখন সমাজ অথবা ওই উইলে তাদেরকে একজন গার্জিয়ান অ্যাপয়েন্ট করে দেয়া হতো। ভিক্টোরিয়ান সোসাইটিতে নারীদের কোনো সোশ্যাল রাইট ছিল না, তারা সম্পত্তির অধিকার পেত না, তারা কোনো অফিসিয়াল ডকুমেন্টে সাইন করতে পারতো না, তারা কোনো ব্যবসা বাণিজ্য চাকরিতে অংশগ্রহণ করতে পারতো না। মানে সিস্টেমটা এমন ছিল যে একটা পরিবারে যদি কোনো পুরুষ না থাকতো তখন ওই পরিবার অচল, তারা অন্য কোথাও অন্য কারোর সাথে তারা কোনো এক্সচেঞ্জে যেতে পারতো না। হোয়াইটফিল্ড এই ভদ্রলোক যখন মারা যাবেন, মারা যাওয়ার ঠিক আগে উনি তার মেয়ে, তার দুই মেয়ে ছিল অ্যান এন্ড রোডা, এই দুই মেয়েকে এখন তো কারো কাছে রেখে যেতে হবে। এই দুই মেয়ে তারা তো সমাজে কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তারা নিজেদেরকে দেখাশোনা করতে পারবে না। এখন এদের তাহলে দায়িত্ব কে নেবে? মিস্টার হোয়াইটফিল্ড মারা যাওয়ার আগে তার দুই মেয়ের দায়িত্ব দুইজন ব্যক্তির কাছে, দুইজন পুরুষের কাছে দিয়ে গেছেন। His daughter Anne should be left in the care of two men, দুইজন গার্জিয়ান। মিস্টার হোয়াইটফিল্ড মৃত্যুর আগে তার মেয়ের দায়িত্ব দুইজন গার্জিয়ানের কাছে দিয়ে গেছেন। এরা কারা? রোব্যাক রামসডেন এন্ড জন ট্যানার। তার মেয়ে অভিভাবক দুইজন, একজনের নাম হচ্ছে রোব্যাক রামসডেন, আরেকজনের নাম জন ট্যানার। অদ্ভুত ব্যাপার হচ্ছে এরা দুইজন সম্পূর্ণ দুই ধরনের মানুষ, কমপ্লিটলি টু টাইপস অফ পার্সোনালিটি। এটা আমরা একটু পরে আরো ভালো করে জানবো, আপাতত এটাই জানেন মেয়েকে যে দুইজন গার্জিয়ানের আন্ডারে উনি রেখে গেছেন এরা দুইজন সম্পূর্ণ দুই ধরনের মানুষ এবং এরা কেউ কাউকে দেখতে পারে না। দে টু হেট ওয়ান অ্যানাদার। একজন রামসডেন, a venerable old man. রোব্যাক রামসডেন উনি ভিক্টোরিয়ান সোসাইটির খুবই প্রভাব প্রতিপত্তি সম্পন্ন একজন মুরব্বী, সবাই তার কথা শুনে, খুবই জ্ঞানী গুণী সম্মানী মানুষ। মানে আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি থাকে না যাদেরকে সবাই সম্মান করে, যাদেরকে সবাই মান্য করে। Roebuck Ramsden represents the respectable personalities of Victorian period. ভিক্টোরিয়ান সোসাইটিতে যারা গণ্যমান্য বয়স্ক ব্যক্তি তাদেরকে প্রতিনিধিত্ব করছেন রোবাক রামসডেন। রোবাক রামসডেন, a venerable old man, he distrust জন ট্যানার। তিনি জন ট্যানারকে বিশ্বাস করতে পারেন না। রোবাক রামসডেন distrust জন ট্যানার। কেন? জন ট্যানারকে উনি কেন দেখতে পারেন না? জন ট্যানার কে? হু ইজ জন ট্যানার? আমরা তো একটু আগে দেখলাম রোবাক রামসডেন হচ্ছে উনি ভিক্টোরিয়ান সমাজের যারা সম্ভ্রান্ত ব্যক্তি, ধনাঢ্য সম্মানীয় সম্ভ্রান্ত ব্যক্তি, তাদের প্রতিনিধিত্ব করছেন রোবাক রামসডেন। তাহলে জন ট্যানার কে? উনি কে? জন ট্যানার, হি ইজ অ্যান এলোকুয়েন্ট ইউথ উইথ রেভলিউশনারি আইডিয়াস। জন ট্যানার হচ্ছে একজন বিপ্লবী, একজন বিদ্রোহী, যে চমৎকার ভাষণ দিতে পারে, চমৎকার বকবক করতে পারে। সে এতটাই বকবক করতে পারে যে নিজের ভাষণে নিজেই মুগ্ধ। সে যখনই সুযোগ পায় তখনই সে ভাষণ দেয় এবং সে একজন বিপ্লবী, নিজেকে সে একজন বিদ্রোহী বলে। তরুণ, তার ভেতরে চেতনা টকবক করছে,
সে সমাজের সবকিছু পরিবর্তন করে দিতে চায়। তাহলে রবেক রামসডেন উনি হচ্ছেন সমাজের রক্ষক, সমাজে যাতে কোনো কিছু পরিবর্তন না হয়, রক্ষণশীল সমাজের প্রতিনিধি, সমাজের সবকিছু যেন প্রোটেক্টেড থাকে, কোনো কিছু যেন নষ্ট না হয়, পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে, তাদের প্রতিনিধি হচ্ছেন রবেক রামসডেন। আর জন ট্যানার উনি হচ্ছেন বিদ্রোহী, বিপ্লবী, উনি সবকিছু ভেঙে চুরে নতুন করে গড়ে তুলতে চান। তাহলে দুইজন সম্পূর্ণ দুই রকম, একজন রক্ষণশীল আর একজন বিপ্লবী। এরা তো একজন আরেকজনকে দেখতে পারে না, এরা হচ্ছেন সম্পূর্ণ দুই মেরুর দুইজন। দে টোটালি রেজেন্টস, লোডস, হেটস ইচ আদার। তারা একজন আরেকজনকে প্রচন্ড ঘৃণা করে, অবিশ্বাস করে। এখন কথা হচ্ছে মিস্টার হোয়াইটফিল্ড কি বুঝে তার মেয়ের জন্য সম্পূর্ণ দুই মেরুর দুইজন গার্জিয়ানকে রাখলেন? অদ্ভুত একটা পরিস্থিতি। এই পরিস্থিতির পেছনে কার হাত আছে, এটা তো আমাদের একটু চিন্তা করতে হবে। নিশ্চয়ই কারো হাত আছে, এটা আমরা একটু পরে জানতে পারবো। অ্যান নামটা খেয়াল করেন, ANN, অ্যান। এই অ্যান হচ্ছে মিস্টার হোয়াইটফিল্ডের বড় মেয়ে এবং আমাদের এই নাটকের নায়িকা অ্যান হোয়াইটফিল্ড, অ্যান, দ্য ফিমেল প্রোটাগনিস্ট অফ আওয়ার প্লে। হাইলাইট করে দেয়া আছে, একটু ভালো করে খেয়াল করেন নামটা, ANN, তার নামে আছে ANN। অ্যান হোয়াইটফিল্ড আমাদের ইংলিশ লিটারেচারে, in English literature, Anne Whitefield is a very peculiar and strange character. One of the most interesting female characters in English literature. এত কথা কেন বলছি সেটা একটু পরেই জানতে পারবেন, আস্তে আস্তে জানতে পারবেন। খুবই ইন্টারেস্টিং, খুবই কৌতূহল উদ্দীপক একটা ক্যারেক্টার হচ্ছে অ্যান হোয়াইটফিল্ড। অ্যান, তার বাবার শেষ ইচ্ছা কি ছিল? তার মেয়ের গার্জিয়ান হবে দুইজন, দুই মেরুর দুইজন, রবেক রামসডেন আর কে? জন ট্যানার। অ্যান accepts ট্যানার as her guardian. অ্যান তার বাবার শেষ ইচ্ছা পূরণ করবে এবং সে দুজনকেই গার্জিয়ান হিসেবে মেনে নিচ্ছে। অ্যান হোয়াইটফিল্ড accepts ট্যানার and রবেক রামসডেন as her guardian. দুজনকেই সে অভিভাবক হিসেবে গ্রহণ করছে। যদিও ট্যানার does not want the position at all, কিন্তু আমাদের যিনি বাগ্মী, বিদ্রোহী, বিপ্লবী জন ট্যানার, যিনি সমাজের সবকিছু ভেঙে চুরে নতুন করে গড়ে তুলতে চান, যিনি সমাজের পরিবর্তন চান, তিনি মোটেও এই পজিশন, এই দায়িত্ব নিতে রাজি না। ট্যানার ডাজ নট ওয়ান্ট দ্য পজিশন অ্যাট অল। ট্যানার কিন্তু চাচ্ছেন না। এখন এই ট্যানারটা কে? আপনারা অলরেডি কেউ কেউ হয়তো আন্দাজ করতে পারছেন। এই ট্যানারই হচ্ছেন আমাদের এই নাটকের নায়ক, মেল প্রোটাগনিস্ট, জন ট্যানার। জন ট্যানার, জন ট্যানার অ্যান্ড হোয়াইটফিল্ড, এই দুজন হচ্ছে আমাদের নাটকের নায়ক এবং নায়িকা। এবং নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি নায়িকার অভিভাবকের দায়িত্ব পাচ্ছেন নায়ক, এবং এটা নায়িকার বাবার জীবনের শেষ ইচ্ছা, লাস্ট উইল। আমরা পরের লাইনে চলে যাই। শি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? নায়িকা অ্যান হোয়াইটফিল্ড। অ্যান হোয়াইটফিল্ড also challenges Tanner's revolutionary beliefs with her own ideas. অ্যান হোয়াইটফিল্ড আমরা অলরেডি জানি যে উনি আমাদের নাটকের নায়িকা, আর নায়ক হচ্ছে সে অনেক বড় বড় কথা বলে, ভাষণ দিতে পছন্দ করে, বিদ্রোহী, বিপ্লবী, সমাজের পরিবর্তন আকাঙ্ক্ষা করে। এখন কথা হচ্ছে, আমরা আপনাদের ফ্রেন্ড সার্কেলে দেখবেন যখনই খুনসুটি হয়, মানে এরকম সিরিয়াস ঝগড়া না, দুষ্টু মিষ্টি ঝগড়া যখন হয়, তখন দেখবেন বেশিরভাগ সময়ই যিনি প্রেমিকা থাকেন তিনি প্রেমিককে নানা বিষয়ে খোঁচা দিতে থাকেন। স্পেশালি নায়কের সিরিয়াস কিছু পয়েন্ট নিয়ে নায়িকা খোঁচা দিতে পছন্দ করেন।
এখানেও সেই ব্যতিক্রম হচ্ছে না, আমরা পাচ্ছি অ্যান হোয়াইটফিল্ড। সে তো জানে যে ট্যানার বিপ্লবী ধারণা নিয়ে খুবই সেন্সিটিভ। সে কি করছে? সে খোঁচা দিচ্ছে, মক করছে। অ্যান হোয়াইটফিল্ড চ্যালেঞ্জেস ট্যানার্স রেভলিউশনারি বিলিভস উইথ হার ওন আইডিয়া। ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। অ্যান ট্যানারকে বিদ্রুপ করছে, অ্যান চ্যালেঞ্জ করছে। এবং অ্যান তো জানে যে এই কথাটা বললে ট্যানার রেগে যাবে, এবং অ্যান ইচ্ছে করে ট্যানারকে রাগাচ্ছে। অ্যান ইন্টেনশনালি enrages him. Despite Tanner's professed dedication to anarchy, anarchy শব্দটার অর্থ আশা করি আপনারা অনেকেই জানেন। anarchy মানে হচ্ছে নৈরাজ্য। নৈরাজ্য শব্দটা আমরা সাধারণত নেগেটিভ অর্থে মানে ব্যবহার করি, যে সবকিছু ভেঙে চুরে নতুন করে। নৈরাজ্য হচ্ছে সবকিছু ভেঙে দেয়া, সবকিছু ধ্বংস করে দেয়া। এখানে ধ্বংসটা আপনারা ওই লিটারেলি নেবেন না, যে ওই বিল্ডিং ধ্বংস করে দেয়া বা কোনো কিছু ধ্বংস করে দেয়া। এখানে ভেঙে দেয়া মানে হচ্ছে সামাজিক বিশ্বাস, সামাজিক রীতিনীতিকে ভেঙে দেয়া, সেটাকে বলে হচ্ছে এখানে অ্যানার্কি। ট্যানার সে তো পুরাতন কোনো কিছুই সহ্য করতে পারে না, তার কথা হচ্ছে সবকিছু নতুন করে তৈরি করতে হবে। উই নিড টু ডিকনস্ট্রাক্ট এভরিথিং ফ্রম দ্য বিগিনিং। এখন ট্যানার তো এই বিষয়ে খুবই সেন্সিটিভ, সে তো বিপ্লবী, সমাজ পরিবর্তন করতে চায়। তারপরেও ট্যানার ইজ unable to disarm Anne's charm. কিন্তু এত কিছুর পরেও অ্যানের প্রতি তার যে আকর্ষণ, অ্যান হোয়াইটফিল্ডের প্রতি যে তার দুর্বলতা, এটাকে সে অতিক্রম করতে পারে না। ট্যানার যতই চাচ্ছে অ্যানকে অ্যাভয়েড করতে, কিন্তু পারছে না। ট্যানার চাচ্ছে অ্যানকে অ্যাভয়েড করতে, ট্যানার চাচ্ছে অ্যানের প্রতি যে গার্ডিয়ানশিপ, রেসপন্সিবিলিটি, সেটাকে অ্যাভয়েড করতে, কিন্তু সে তো পারছে না। ট্যানার সে যতই চেষ্টা করছে অ্যান থেকে দূরে যাওয়ার, সে তত বেশি কাছে চলে আসছে। আমরা আমাদের নেক্সট লেকচারে দেখব যে তারা, আমাদের নায়ক নায়িকা, তারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গেম খেলবে। লিটারালি দে উইল প্লে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। অ্যান্ড শি, আমাদের নায়িকা অ্যান হোয়াইটফিল্ড, আলটিমেটলি পারসুয়েডস হিম টু ম্যারি হার। নানা রকম কাহিনী হয়, নানা রকম নাটক হয়, নানা রকম নাটকীয়তার মধ্য দিয়ে, নানা রকম লুকোচুরি খেলা, টম এন্ড জেরি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গেমের মধ্য দিয়ে অবশেষে নায়িকা নায়ককে রাজি করায়। অ্যান আলটিমেটলি পারসুয়েডস হিম টু ম্যারি হার। আলটিমেটলি আমাদের নায়িকা নায়ককে বিয়েতে রাজি করায়। আমরা দেখব এই বিয়েটা মোটেও সহজ কোনো বিয়ে না। নানা রকম নাটকীয়তা, নানা রকম টান টান উত্তেজনা, অনেক অ্যাকশন, সবকিছুর মধ্য দিয়ে বেশ এক্সাইটিং একটা গেম প্লে হয়। আমরা দেখতে পাবো যে নায়ক দৌড়াবে, নায়িকা তার পিছু পিছু ছুটবে, নায়িকা নায়ককে চেস করবে। সাধারণত কি হয়, নায়ক নায়িকাকে তাড়া করে, চেস করে। এখানে উল্টা, নায়িকা নায়ককে তাড়া করবে, নায়ক পালাবে, নায়িকা পিছু তাড়া করবে, নায়ক পালাবে, নায়িকা পিছু তাড়া করবে, বাট আলটিমেটলি ধরে ফেলে এবং রাজি করায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নায়িকা বেশ ডেসপারেট, অ্যাগ্রেসিভ, যে সে নায়ককে বিয়ে করবেই। অ্যান ইজ ডিটারমাইন্ড টু ম্যারি জন ট্যানার। অ্যান ইজ ডিটারমাইন্ড টু ম্যারি জন ট্যানার। এখন প্রশ্ন হচ্ছে কেন, কেন একেই বিয়ে করতে হবে? এত জেদ, এত দৃঢ় চেতনার কারণ কি? আচ্ছা, অ্যান আলটিমেটলি পারসুয়েডস ট্যানার টু ম্যারি হার, choosing him over her more persistent suitor, a young man, Tanner's friend named Octavius Robinson. এখন নতুন একটা নাম আমরা দেখতে পাচ্ছি, অক্টেভিয়াস রবিনসন। এটা আমরা একটু পরে আলোচনা করব, সমস্যা নেই। অক্টেভিয়াস রবিনসন, উনি হচ্ছেন একজন খুবই আবেগপ্রবণ, ইমোশনাল, পুতুপুতু টাইপের রোমান্টিক কবি,
যার কাজ হচ্ছে কবিতা লেখা, প্রেমের কবিতা। কাকে উদ্দেশ্য করে লিখবে? অ্যান হোয়াইটফিল্ডকে উদ্দেশ্য করে লিখবে। রবিনসনের ধ্যান জ্ঞান ধারণা সবকিছু হচ্ছে অ্যান হোয়াইটফিল্ডকে ঘিরে। অক্টেভিয়াস সে অ্যানকে অনেক বেশি ভালোবাসে। ব্লাইন্ডলি ইন লাভ উইথ, হোপলেসলি অ্যান্ড ব্লাইন্ডলি ইন লাভ উইথ অ্যান হোয়াইটফিল্ড। অক্টেভিয়াস অ্যানকে অনেক বেশি পছন্দ করে। হোপলেসলি ইন লাভ উইথ অ্যান। এখন আমরা তো প্রথমে জানি যে প্রথম তো ট্যানার সে এই সম্পর্কে জড়াতে চাচ্ছে না, সে যতটা পারে অ্যানকে অ্যাভয়েড করছে। ট্যানার পালাচ্ছে, অ্যান কি করছে? ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে। অ্যানের পিছনে পিছনে দৌড়াচ্ছে কে? অক্টেভিয়াস রবিনসন। কিন্তু অ্যান অক্টেভিয়াসকে পাত্তা দিচ্ছে না। যদিও অক্টেভিয়াস অলওয়েজ রেডি টু ডেডিকেট হিজ লাইফ, সে অ্যানের কথা মতো যা কিছু সবকিছু করতে সে প্রস্তুত। অক্টেভিয়াস ডেডিকেটেড হিজ লাইফ এভরিথিং টুয়ার্ডস অ্যান। কিন্তু অ্যান এটাকে রিজেক্ট করে, মানে কি, অ্যান অক্টেভিয়াসকে রিজেক্ট করে কাকে ফলো করছে, কাকে পারসিউ করছে? ট্যানারকে। কেন? কারণ এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। মানে আমরা এখানে একটা ত্রিভুজ প্রেমের খেলা আমরা লক্ষ্য করছি। প্রথমে প্রথমে কে পালাচ্ছে? ট্যানার পালাচ্ছে। ট্যানারকে তাড়া করছে কে? অ্যান। অ্যানকে তাড়া করছে কে? রবিনসন। বাট আলটিমেটলি আমরা পাবো যে রবিনসন ইজ ব্রোকেন হার্টেড। রবিনসন, অক্টেভিয়াস রবিনসন, তার হৃদয় ভেঙে যাবে। কেন? কারণ আলটিমেটলি অ্যান ট্যানারকে বিয়ে করবে। এই হচ্ছে আমাদের ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকের মূল কাহিনী। এটা হচ্ছে আমাদের মেইন অ্যাকশন অফ ইভেন্টস। এই হচ্ছে নাটকের কাহিনী। কিন্তু এই কাহিনীটাই সবকিছু না। এটা জাস্ট আমাদেরকে খুবই ব্রিফ, খুবই প্রাইমারি একটা আইডিয়া দিচ্ছে। আস্তে আস্তে আমরা গভীরে যাব। গভীরে যেতে হলে আমরা ক্যারেক্টার গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। লেটস লুক অ্যাট দ্য ক্যারেক্টার্স অফ দিস লেজেন্ডারি প্লে ম্যান অ্যান্ড সুপারম্যান। এই নাটকে আমরা কি কি চরিত্রদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি? লেটস স্টার্ট উইথ অ্যান হোয়াইটফিল্ড। আপনারা এখন জেনে গেছেন অলরেডি, অ্যান হোয়াইটফিল্ড ইজ দ্য ফিমেল প্রোটাগনিস্ট অফ দিস প্লে। এই নাটকের মূল নারী চরিত্র অ্যান হোয়াইটফিল্ড। অ্যান হোয়াইটফিল্ড সে কেমন? আমরা খুব ভেরি ব্রিফলি তার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। অ্যান হোয়াইটফিল্ড, আ ইয়াং ওয়ামেন, গ্রেসফুল। এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে গ্রেসফুল, GRACEFUL। গ্রেসফুল শব্দটার অর্থ কেউ বলতে পারবেন আপনারা? গ্রেসফুল, দয়ালু, কাইন্ড। আচ্ছা, কাইন্ড। হ্যাঁ, এটার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে আমাদের আপনাদের ফ্রেন্ড সার্কেলে দেখবেন অনেকে আছে যাদের গতানুগতিক ভাবে তাকে আপনি সুন্দরী বলতে পারবেন না, বাট তার তার চেহারার মধ্যে একটা মানে গ্লো আছে, একটা অন্যরকম একটা মাহাত্ম্য, মাধুর্য আছে। মানে ট্র্যাডিশনাল ওয়েতে আপনি হয়তো তাকে সুন্দরী বলবেন না, কিন্তু তার চেহারার মধ্যে অন্যরকম একটা মাধুর্য আছে, অন্যরকম একটা সফটনেস কাজ করে। মানে আমরা যেমন সুইট বলি না, যে তার চেহারাটা অনেকটা কিউট সুইট, মানে ওইরকম, মানে বিউটিফুল শব্দটা হয়তো ইউজ করি না, অন্যরকম কিউট শব্দটা আমরা ইউজ করি। এন্ড ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা এখন যাকে কিউট বলি, সুইট বলি, সেই অ্যাডজেক্টিভটাকে ওরা ইউজ করতো এই গ্রেসফুল হিসেবে। গ্রেসফুলের অবশ্যই একটা অর্থ হচ্ছে দয়ালু, কাইন্ড, কিন্তু এখানে আমরা গ্রেসফুল শব্দটাকে ওই হিসেবে ইউজ করবো যে সুইট, কিউট, মানে দেখতে হচ্ছে কিউট। অ্যান হোয়াইটফিল্ড, শি ইজ এ ইয়াং সুইট গার্ল। এরপর দেখেন সামওয়াট এনিগমেটিক।
অ্যান হোয়াইটফিল্ড একটু রহস্যময়, সামওয়াট এনিগমেটিক, খুবই রহস্যময়। অ্যান হোয়াইটফিল্ডকে সহজে বোঝা যায় না, খুবই কমপ্লেক্স, খুবই জটিল চরিত্র, আপনি সহজে তাকে চিনতে পারবেন না। সামওয়াট এনিগম্যাটিক, সামওয়াট এনিগম্যাটিক, এনিগমা থেকে আসছে এনিগম্যাটিক। এনিগমা মানে হচ্ছে রহস্য, রহস্যময়ী। অ্যান কোনো কিছুই সরাসরি বলে না, সে সবকিছু রহস্য করে, রহস্য পছন্দ করে। আলটিমেটলি আমি ফোকাস করব হচ্ছে লাস্ট দুইটা অ্যাডজেক্টিভে, ভেরি কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ। ভেরি ভেরি কানিং, খুবই ধূর্ত। কানিং শব্দটা তো সচরাচর কিন্তু আমরা পজিটিভলি ইউজ করি না। খুবই চতুর মানে খুবই ধুরন্ধর। আমাদের যিনি নায়িকা অ্যান হোয়াইটফিল্ড, উনি খুবই ধুরন্ধর, খুবই চালাক, খুবই চতুর। ভেরি কানিং, ভেরি ম্যানিপুলেটিভ। ভেরি কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ। ম্যানিপুলেটিভ মানে কি? কেউ বলতে পারবেন ম্যানিপুলেটিভ মানে কি? ম্যাম স্যার ইনফ্লুয়েন্স করে, মানে নিজের কাজে, মানে নিজের মত মতো কাজ করানোর জন্য যে প্ররোচনা করে। অন্যদেরকে সে ব্যবহার করে, অন্যদেরকে সে ইউজ করে। ইউজিং আদার্স টু স্যুট ওন পারপাস, নিজের স্বার্থের জন্য অন্যদেরকে ব্যবহার করা। এই যে খুবই ভয়ঙ্কর একটা এলিগেশন আমরা প্রথমেই পাচ্ছি যে অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে নিজের প্রয়োজনে সবাইকে ব্যবহার করে। মানে অ্যানের মধ্যে আমরা কিন্তু একটা ভিলেইনি ভাব মানে পাচ্ছি। খুবই চালাক অ্যান, খুবই ধুরন্ধর, খুবই চতুর, অ্যান্ড সবাইকে সে ইউজ করে নিজের স্বার্থে। এমন ভাবে সে সবাইকে ব্যবহার করে যে যাকে ব্যবহার করছে সে বুঝতেও পারে না যে সে ইউজড হচ্ছে। ভেরি ভেরি ম্যানিপুলেটিভ। অ্যান হোয়াইটফিল্ড ইজ ভেরি কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ। অ্যান হোয়াইটফিল্ডকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ হিরোইনস ইন ইংলিশ ড্রামা। ইংলিশ নাটকে যত যত নায়িকা আছে সব নায়িকার মধ্যে অ্যান হোয়াইটফিল্ডকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ ক্যারেক্টার। বাইরের থেকে দেখতে খুবই সাদা সিধা, দুর্বল, অবলা নারী, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই চতুর, খুবই চালাক এবং খুবই ধুরন্ধর। অ্যান হোয়াইটফিল্ড এই নাটকের প্রতিটা ক্যারেক্টারকে সে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, প্রতিটা ক্যারেক্টারকে সে কন্ট্রোল করবে। ভেরি ভেরি কানিং ক্যারেক্টার অ্যান হোয়াইটফিল্ড। নাটকটা যখন পড়বেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে একটা মানুষ এত বেশি ট্যালেন্টেড, এত বেশি শার্প হয়, ইন্টেলিজেন্ট হয়, যে অন্য সবাইকে সে নিজের মতো করে নাচাতে পারে। অ্যান হোয়াইটফিল্ড বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ হিরোইনস ইন ইংলিশ ড্রামা। এবার আমরা আসি আমাদের মেল প্রোটাগনিস্ট জন ট্যানার। জন ট্যানার অলসো কল্ড জ্যাক ট্যানার। জন ট্যানারের ডাক নাম হচ্ছে জ্যাক, জন জ্যাক ট্যানার। আমরা এটাকে ট্যানার ট্যানার বলেই ডাকবো, সমস্যা নেই। জন ট্যানার অলসো কল্ড জ্যাক ট্যানার। হি ইজ আ ওয়েল এডুকেটেড, উচ্চ শিক্ষিত, সুশিক্ষিত, ওয়েল স্পোকেন, বাগ্মি মানে খুব চমৎকার ভাষণ দিতে পারে। যখনই সে সুযোগ পায় ভাষণ দিয়ে দেয়, যখনই সে একটু সুযোগ পায় সে ভাষণ দিতে থাকে। সে ভাষণ দিতেও পছন্দ করে আর নিজের ভাষণ নিজে শুনতে পছন্দ করে। মানে সে নিজে কথা বলতে অনেক পছন্দ করে। আছে না আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকে যারা কথা বলতে খুব পছন্দ করে, মানে টকেটিভ, বাচাল, মানে সে যখনই সুযোগ পায় বক বক করতে থাকে। এখন কি করা যাবে, আমি এখন লেকচারে কথা বলে যাচ্ছি, এখন আমার এটা দায়িত্ব। এখন আপনারা যদি এখানে ওইটা ধরেন তাহলে তো সেটা খুবই দুঃখজনক। এটা লেকচারের প্রয়োজনে আমি এখন বক বক করে যাচ্ছি, আশা করি আপনারা বুঝবেন, ভুল বুঝবেন না। তো জন ট্যানার হি ইজ ওয়েল স্পোকেন, সে খুবই চমৎকার ভাষণ দিতে পারে। ওয়েল স্পোকেন ম্যান হু টেকস এভরিথিং সিরিয়াসলি। জন ট্যানার হচ্ছে সব বিষয়ে খুব সিরিয়াস, সে মশকরা পছন্দ করে না, সে সব বিষয়ে অনেক বেশি সিরিয়াস, হাসি তামাশা করা যায় না, সে সবকিছু পার্সোনালি সিরিয়াসলি নিয়ে নেয়। ভেরি ভেরি সেন্সিটিভ। আছে না আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেক, তাদের সাথে আপনি মশকরা করতে পারবেন না, ফান করে কিছু বললে তারা
খুব সিরিয়াসলি নিয়ে নেয়। আমাদের জন ট্যানার হচ্ছে সেরকম, ভেরি সিরিয়াস, ভেরি সেন্সিটিভ পার্সন। সে সবকিছু সিরিয়াসলি নেয়, একটু মাথা মোটা টাইপ জন ট্যানার। মানে সে নিজেকে খুব ইন্টেলিজেন্ট, এডুকেটেড মনে করে, কিন্তু তার ওই সফট সূক্ষ্ম বিষয়গুলো তার হয়তো নেই। জন ট্যানার সে হচ্ছে খুবই উচ্চশিক্ষিত, সুশিক্ষিত, চমৎকার ভাষণ দিতে পারে, অ্যান্ড টেকস এভরিথিং সিরিয়াসলি। মানে আমরা আমাদের নায়ক যারা, গতানুগতিক নায়কের মতোই কিন্তু পাচ্ছি জন ট্যানারকে। একটু বোকাশোকা, একটু বেশি সিরিয়াস, একটু মাথা মোটা, একটু বাচাল, উচ্চশিক্ষিত, আর একটু স্পেশাল সস দ্যাট অ্যাডেড ইনটু জন ট্যানারস ক্যারেক্টারিস্টিক্স ইজ রেবেলিয়ন। সে একজন রেভলিউশনারি, বিদ্রোহী। এটাও কিন্তু আমরা আমাদের অনেক মেল প্রোটাগনিস্ট, অনেক নায়কের মধ্যে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যটা পাই। দেখবেন আমাদের সিনেমা নাটকে অনেক নায়কই থাকে, তারা হচ্ছে একটু বিদ্রোহী, সমাজের প্রচলিত রীতিনীতি তারা বৃদ্ধাঙ্গুলি দিয়ে তারা সবকিছু পরিবর্তন করে দিতে চায়। এই হচ্ছে স্যার, আমাদের। প্লিজ। স্যার ওইটা অনেকটা হলো মডার্নিস্ট টাইপের, মানে মডার্নিস্টরা যেরকম মানে ট্রেডিশনাল রুলস মানতে যেত না, তারা সবসময় যেত যে ট্রেডিশনটা ভেঙে নতুন কিছু তৈরি করতে, এই গুড, টাইপের। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। জন ট্যানার, হ্যাঁ, সে নিজেকে মডার্নিস্ট দাবি করে, আধুনিক দাবি করে। এজন্যই সে সমাজের প্রচলিত রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে, হি just neglects, rejects the existing traditional ideas, and he wishes to profess, he wishes to create new ideas. এই হচ্ছে আমাদের জন ট্যানার। সো আমাদের নায়ক নায়িকার সম্পর্কে আমরা পেলাম। নায়িকা হচ্ছে খুবই ধুরন্ধর, খুবই চালাক, দেখতে খুবই কিউট, সফট, দুর্বল, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই ধুরন্ধর, ম্যানিপুলেটিভ, অন্যদেরকে সে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে, নাচাতে পারে। আমাদের এরকম স্যার, একজন। জি বলেন। স্যার স্প্যানিশ ট্র্যাজেডিতেও আমরা এরকম একটা ম্যানিপুলেটিভ ক্যারেক্টার পেয়েছিলাম। নামটা বলতে পারবেন? স্যার ক্লিয়ারলি মনে নাই, বাট ক্যারেক্টারিস্টিক গুলো মনে আছে। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং, এই ক্যারেক্টার গুলো কিন্তু ইন্টারেস্টিং, তাদের কাজকর্ম দেখতে কিন্তু মজা লাগে। মানে তারা দুষ্টুমি করছে, অনেকটা পিকারেস টাইপের, তারা হচ্ছে দুষ্টুমি করছে, তারা কিছু মানে খুব আমরা এনজয় করছি আর কি। অ্যান্ড হোয়াইটফিল্ড এর দুষ্টুমি গুলো ইয়েস আমরা স্যার। অনেক এনজয় করব। ওকে, এখন আমরা আসব আমাদের সাইড নায়িকা। আমাদের সাইড নায়িকা সাথে পরিচিত হই আমরা, ভায়োলেট রবিনসন। ভায়োলেট রবিনসন, আমরা তাকে ভায়োলেট নামেই চিনব। ভায়োলেট, আমরা ওর ভাই সম্পর্কে অলরেডি জানি, সিস্টার অফ অক্টেভিয়াস রবিনসন। আমরা গত স্লাইডে লাস্টে আলোচনা করেছি। অক্টেভিয়াস আর কেউ না, আমাদের সবার প্রিয়, সবার পরিচিত বাপ্পারাজ সাহেব। আমরা আমাদের বাংলা সিনেমায় বাপ্পারাজকে চিনে থাকি, আশা করি আপনাদের মনে আছে। আমাদের সেই বাপ্পারাজ হচ্ছেন অক্টেভিয়াস। এই অক্টেভিয়াসের আদরের ছোট বোন হচ্ছে ভায়োলেট রবিনসন। ভায়োলেট রবিনসন is a very special and a strong character, admirable character. Violet Robinson and is an admirable character. এটা কেন আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো। She has been secretly married to Hector Malone Jr. এই ভায়োলেট সে গোপনে বিয়ে করেছে, কেউ জানে না, সে গোপনে, সিক্রেটলি, ভায়োলেট ম্যারিড টু হেক্টর মেলোন জুনিয়র। সে হেক্টর মেলোন নামে একজন ব্যক্তিকে সে গোপনে বিয়ে করেছে। এই ভায়োলেট রবিনসন হচ্ছে মনের দিক থেকে খুবই শক্ত, ভেরি ডিটারমাইন্ড, স্ট্রং পার্সোনালিটি। আমরা নাটকটা যখন পড়বো তখন আমরা দেখতে পাবো যে ভায়োলেট ইজ আ ভেরি স্ট্রং মাইন্ডেড গার্ল, ভেরি অনেস্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিটারমাইন্ড গার্ল। সে কাকে বিয়ে করেছে চুপি চুপি? এই যে তার পরের পয়েন্টে আছে, হেক্টর মেলোন জুনিয়র। হু ইজ হেক্টর মেলোন জুনিয়র? an American gentleman who is secretly married to Violet Robinson. এই হেক্টর মেলন হচ্ছে একজন আমেরিকান, তার বাবা হচ্ছে কোটিপতি,
ঘটনাটা এরকম যে এই হেক্টর মেলনের বাবা, হেক্টর মেলন সিনিয়র, সে একজন কোটিপতি ব্যবসায়ী, তার প্রচুর টাকা, অগাধ সম্পত্তি। তার কথা হচ্ছে যে আমার সবই আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমার ওই যে বংশগত যে সম্মান সেটা নাই। তখন তার ছেলেকে বলল যে তুমি যেভাবেই হোক ইংল্যান্ডের রাজ পরিবারের কোন একটা মেয়েকে তুমি বিয়ে করো। এটা ছিল তার বাবার ছেলের প্রতি নির্দেশ, যেভাবে পারো মেক আ রিলেশনশিপ উইথ দ্য রয়্যালটি অফ ইংল্যান্ড। ইংল্যান্ডে যাও, ইংল্যান্ডে গিয়ে রাজ পরিবারের কোন একটা মেয়েকে তুমি বিয়ে করো। প্রচুর টাকা পয়সা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দরকার রয়্যাল ব্লাড, আমাদের ফ্যামিলিতে রয়্যাল লিনিয়েজটা দরকার। শর্ত দিয়ে দেয় যে তুমি যদি রাজ পরিবারের মেয়ে ছাড়া অন্য কাউকে বিয়ে করো, মানে হেক্টর মেলনের এটা দায়িত্ব ছিল যে কোনোভাবে রাজ পরিবারের কোন একটা মেয়েকে বিয়ে করা, কারণ তাদের প্রচুর টাকা পয়সা, অগাধ সম্পত্তি। এখন রাজ পরিবারের সাথে যদি একটা কানেকশন তৈরি করা যায় তাহলে একদম সোনায় সোহাগা। এখন হেক্টর মেলন সে একটু বোকাশোকা হাবা টাইপের ছেলে, তার প্রচুর মানে বাবার তো প্রচুর সম্পত্তি, সে ছোটবেলায় বড় হয়েছে, বুদ্ধি শুদ্ধি একটু কম। এখন ইংল্যান্ডে এসে সে এমন এক মেয়ের প্রেমে পড়েছে যে মেয়ে হচ্ছে মোটামুটি দরিদ্র পরিবারের মেয়ে। তার উপরে নির্দেশ ছিল যেভাবেই হোক রাজ পরিবারের মেয়েকে বিয়ে করা, কিন্তু সে এমন এক মেয়ের প্রেমে পড়েছে খুবই সাধারণ, অ্যান অর্ডিনারি গার্ল নেমড ভায়োলেট, এবং তারা চুপি চুপি বিয়ে করে ফেলে। বিয়ে করার পর তখন তার মাথায় কাজ করে যে এখন যদি আমার বাবা যদি জানতে পারে I was supposed to marry royalty, but I have married an ordinary girl, তাহলে তো একদম নিশ্চিত আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে। এই জন্য তারা প্রথমে ভায়োলেট, হেক্টর, এরা দুইজন সলা পরামর্শ করে চিন্তা করে যে বলে আমাদের বিয়েটা গোপন রাখতে হবে। তারপর টেকনিক করে, কায়দা করে এমন একটা সুযোগ সুবিধা মতো বলতে হবে যাতে আমাদের এই বিয়েটা মেনে নেয়। এই জন্য এরা বিয়ে করে, কিন্তু তাদের বিয়ের কথাটা গোপন রাখে। And Hector Mellon Jr., an American gentleman who is secretly married to Violet Robinson, বিয়ে করেছে। গেল। এখন 5 নম্বরে দেখেন আমাদের বাপ্পারাজ সাহেব অক্টেভিয়াস রবিনসন, তার চলে এসেছে। অক্টেভিয়াস রবিনসন, an amiable young man. Amiable মানে কি বলেন তো? Amiable, amiable, amiable মানে হচ্ছে খুবই নম্র, খুবই ভদ্র, বিনয়ী, জেন্টলম্যান, পারফেক্ট জেন্টলম্যান। আপনি যদি তাকে একটা চড় দেন তাহলে সে আরেকটা গা লাগাই দিবে। প্লিজ স্যার, এটা কি অ্যামিয়াস থেকে অ্যামিয়েবল এরকম? হ্যাঁ, কাছাকাছি বলতে পারেন। অ্যামিয়েবল মানে হচ্ছে এক্সট্রিমলি জেন্টল, খুবই ভদ্র, খুবই অমায়িক। যেমন স্যার বলে না যে অ্যামিয়াস রিলেশনশিপ, ওইরকম কিছু একটা, এরকম আমি আগে একবার শুনছি। পুরাটা হয়তো লাগবে না। অ্যামিয়েবল মানে হচ্ছে জেন্টল, মানে ভেরি ভেরি জেন্টল, খুবই ভদ্র, অমায়িক, নম্র, ভদ্র। অ্যামিয়েবল মানে মনে করেন নম্র, ভদ্র। An amiable young man who is hopelessly in love with Anne. এ হচ্ছে hopelessly in love with Anne. অক্টেভিয়াস হচ্ছে অ্যান, আমাদের অ্যান হোয়াইটফিল্ড, তার প্রেমে অন্ধ। অক্টেভিয়াস is brother to Violet Robinson. তাহলে আমাদের অক্টেভিয়াস সম্পর্কে আমরা পরিচয় পেয়ে গেলাম। শেষ যে চরিত্রটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখা জরুরি, লাস্ট যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে রোবাক রামসডেন। রোবাক রামসডেন, ওনার সম্পর্কে কিন্তু অলরেডি আপনারা কিছু ইনফরমেশন পেয়েছেন। উনি হচ্ছেন a venerable old person, সমাজের গণ্যমান্য বিশিষ্ট সম্ভ্রান্ত ব্যক্তি, a representative of a typical Victorian gentleman, একজন টিপিক্যাল ভিক্টোরিয়ান জেন্টলম্যান। তার টেন্ডেন্সি কি? তার টেন্ডেন্সি হচ্ছে প্রচলিত নিয়ম কানুনকে রক্ষা করা, রক্ষণশীল সমাজের প্রতিনিধি। রোবাক
রামসডেন উনি কে? an aging civil reformer, an aging civil reformer. এই রবার্ট রামসডেন সে নিজেকে সিভিল রিফর্মার দাবি করে। সিভিল রিফর্মার মানে হচ্ছে রিফর্ম। রিফর্ম মানে কি? নতুন করে গঠন করা, সমাজকে তৈরি করা। এই রবার্ট রামসডেন সে নিজেকে খুব আধুনিক দাবি করে, মানে সে দাবি করে, সে ডিক্লেয়ার করে হি ইজ আ ভেরি মডার্ন পারসন। যদিও সে বয়স্ক, তার অনেক বয়স, কিন্তু মনে মনে সে নিজেকে অনেক মডার্ন দাবি করে। বাইরে বাইরে যদিও সে অনেক মডার্ন, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই ব্যাকডেটেড। বাইরে বাইরে সে নিজে যতটাই নিজেকে আপ টু ডেট দাবি করে, ভেতরে ভেতরে সে ততটাই ব্যাকডেটেড। হু ইজ রবার্ট রামসডেন? হু ওয়াজ ফ্রেন্ড টু লেট মিস্টার হোয়াইটফিল্ড। অ্যান হোয়াইটফিল্ডের বাবা যে মারা গেছেন, তার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। এই রবার্ট রামসডেন হচ্ছে অ্যান হোয়াইটফিল্ডের, যিনি মরহুম বাবা, তার ঘনিষ্ঠ বন্ধু। লাস্ট লাইনটা দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। রবার্ট রামসডেনকে বলা হচ্ছে আ সেলফ প্রোক্লেইমড মডার্ন পারসন উইথ ব্যাকডেটেড মেন্টালিটি। যেটা একটু আগে বললাম যে রবার্ট রামসডেন নিজেকে খুব আধুনিক প্রগতিশীল ব্যক্তি দাবি করেন, কিন্তু ভেতরে ভেতরে উনি খুবই মানে পুরাতন ধ্যান ধারণা পোষণ করেন। রবার্ট রামসডেন a self-proclaimed modern person with backdated mentality. ওনার যে মেন্টালিটি সেটা ব্যাকডেটেড। এই হচ্ছে আমাদের চরিত্রগুলো। আমরা এই 6টা চরিত্রের আলোকে, এটাই হচ্ছে আমাদের মেজর ক্যারেক্টার্স। এই 6টা চরিত্রের আলোকে আমরা সমাজের 6 শ্রেণীর মানুষের পরিচয় পাচ্ছি। রবার্ট রামসডেন, তাকে আমরা পাচ্ছি রক্ষণশীল সমাজের প্রতিনিধি। জন ট্যানারকে আমরা পাচ্ছি বিপ্লবীদের প্রতিনিধি। এইভাবে প্রতিটা ক্যারেক্টারকে আমরা পাবো বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন প্রকার মানুষের প্রতিনিধি। এরা প্রত্যেকেই এক একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। এই চমৎকার আইডিয়াটার কারণেই আমরা বলতে পারি এই যে নাটক ম্যান অ্যান্ড সুপারম্যান, এই নাটকের যে ক্যারেক্টারাইজেশন, ইট ইজ রিয়েলি সাকসেসফুল। Obviously, it is very, very interesting. স্যার, এটা নিয়ে কি কোনো মুভি আছে, লাইক কোনো নাটক বা মুভি? খুঁজে বের করেন। অবশ্যই আছে। টিভি মুভি। হ্যাঁ, টিভি মুভি। হ্যাঁ, আমাদের সাথে লিংক শেয়ার করেন। স্যার, এটা অনলাইন ভার্সন দেখা যায়, কিন্তু ওটা আসলে ওই পেমেন্ট করে দেখতে হয়। ও আচ্ছা আচ্ছা। নরমাল টরেন্ট ডাউনলোড করার অপশনটা আমি এখনো পাই নাই, তবে আরো খুঁজতেছি আর কি। দেখেন, যদি পেয়ে যান আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই মানে সুযোগ সুবিধা মতো খুঁজে নিন। মুভিটা দেখলে, নাটকটা দেখলে হয় কি, আপনার অনেক কিছু সহজেই আপনি অ্যানালিসিস করতে পারবেন। যেহেতু আমাদের ব্রড কোয়েশ্চেনটা ফোকাস হচ্ছে পার্সোনাল অ্যানালিসিস, আজকে আমরা যে পয়েন্টগুলো নিলাম, এই সবগুলো পয়েন্টই কিন্তু আপনি ওই যে হোয়াট হ্যাভ ইউ আন্ডারস্টুড ফ্রম দিস প্লে, একটা কোয়েশ্চেন আমরা রেখেছিলাম না, গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এগুলো কিন্তু আপনার সেই ব্রড কোয়েশ্চেনের 3টা প্যারাগ্রাফ। ভালো করে দেখেন। জর্জ বার্নার্ড শ সম্পর্কে আপনাদের একটা প্যারাগ্রাফ আসবে, এখান থেকে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন। এই যে ম্যান এন্ড সুপারম্যান ওভারঅল থিম, কাহিনীটা কি, মেইন অ্যাকশন, এটার উপর বেস করে একটা প্যারাগ্রাফ আসবে। ক্যারেক্টার অ্যানালিসিস, ক্যারেক্টারাইজেশন, ওভারঅল ক্যারেক্টারাইজেশন। আমরা কিন্তু ক্যারেক্টার অ্যানালিসিসে এখনো যাইনি, আমরা এখন শুধু ক্যারেক্টারাইজেশনটা দেখলাম যে কি কি টাইপের ক্যারেক্টার আমরা এই নাটকে দেখতে পাই। এটা নিয়ে আপনাদের একটা প্যারাগ্রাফ, মানে আজকে আপনারা যে 3টা স্লাইড দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার কোয়েশ্চেন অ্যান্সারের পার্ট। এখান থেকে বুঝে আপনি নিজের মতো করে লিখবেন।
কপি করবেন না, মুখস্থ করবেন না, নিজের মতো করে সহজ করে লিখবেন। পার্সোনালি একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এটা কিন্তু আপনাদের ওই ব্রড কোয়েশ্চেন, যে ব্রড কোয়েশ্চেনটা হচ্ছে ইওর পার্সোনাল অ্যানালিসিস অফ দ্য প্লে ম্যান অ্যান্ড সুপারম্যান, অথবা হোয়াট হ্যাভ ইউ লার্নড ফ্রম দিস প্লে ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যান নাটক থেকে আপনি কি কি শিখলেন, সেই যে ব্রড অ্যান্সার 15 মার্কসের যে বড় অ্যান্সার, সেটার কিন্তু এখানে কিছু পার্ট আমরা পাচ্ছি। এখানে আমরা বলতে পারি 3 ভাগের 1 ভাগ, আপনার ওই ব্রড কোয়েশ্চেনের 3 ভাগের 1 ভাগ কিন্তু আজকে আমরা কভার করলাম। এখান থেকে আপনারা অ্যান্সার গুলো নিতে পারবেন। আমরা আমাদের সেকেন্ড স্লাইডে দেখতে পাচ্ছি we have got some idea about George Bernard Shaw. Third slide, we have got about the main theme, the central action of the play Man and Superman. কি হচ্ছে, নাটকের বিষয়বস্তুটা কি, ক্যারেক্টারাইজেশন, কি কি ধরনের ক্যারেক্টার আমরা পাচ্ছি। আপনারা চাইলে এই থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড, এই দুইটা মিলে একটা প্যারাগ্রাফ নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে জর্জ বার্নার্ড শ ডেডিকেটেড 1 প্যারাগ্রাফ, অ্যান্ড স্লাইড 3 and স্লাইড 4, এই দুইটা মিলে একটা প্যারাগ্রাফ আসতে পারে সংক্ষেপে। তাহলে আপনার মোটামুটি 1/3 অ্যান্সার এখান থেকে পাচ্ছি, 1/4 to 1/3। জাস্ট এটা একটা সাজেশন, আপনাকে এটাই ফলো করতে হবে তা না। তবে আপনার যদি কোয়েশ্চেন আসে যে আপনি এই নাটক থেকে কি শিখলেন, হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দিস প্লে, তখন কিন্তু এই জিনিসগুলো আসা উচিত। অলরেডি এই স্লাইডটা আপনাদের গুগল ক্লাসরুমে এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাভেলেবল আছে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। এখন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়েরি থাকে, কোনো কনফিউশন থাকে, আমরা সেগুলো আস্তে আস্তে সলভ করব। ইউ আর ওয়েলকাম টু আস্ক কোয়েশ্চেন্স, আপনারা প্রশ্ন করেন। আর হচ্ছে প্রশ্ন করতে করতে এই যে চ্যাট অপশনে আপনার নেম, আইডি, ব্যাচ দিয়ে দেন। অলরেডি মনে হয় হ্যাঁ, ফারিহা মেম, মাহবুবা, জাইমা, সজল শাহ, আপনারা 4 জন, আরো আরো আছে মনে হয়, ফাহিম করেছেন, হৃদয়, রিয়াদ, মুশাররত। বাকি যারা আছেন তারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, নাম, আইডি, ব্যাচ, ফুল নেম, ফুল আইডি, ব্যাচ, একটু কাইন্ডলি চ্যাটে দিয়ে দেন আপনার অ্যাটেন্ডেন্স। যদি কোনো কনফিউশন থাকে প্লিজ জিজ্ঞেস করতে পারেন। আজকে আমরা লেকচার 1টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, not only for the beginning, not only as an introduction to Man and Superman, but also an answer for your one of the broad question answer. Broad question এর অ্যান্সারের জন্য কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের যে অ্যাপ্রোচটা, যেভাবে আমরা এই কোর্সটা নিয়ে আগাবো 20th Century English Literature 2, আমরা কিন্তু গতানুগতিক ভাবে আগালে কিন্তু আমরা পাবো না। আমরা যদি শুধু টেক্সট পড়ি আমরা টাইমে কভার করতে পারবো না। আমরা টেক্সট পড়বো কিছু, আমরা কিছু কিছু চেষ্টা করব হচ্ছে ফিলসফি গুলো ফোকাস করার জন্য। নেক্সট ক্লাসে আমরা কিছু জার্নি, কিছু রিসার্চ আর্টিকেল স্টাডি করা শুরু করব। আমি হ্যান্ডআউট আপনাদেরকে দিয়ে দেব। প্লাস আমরা টেক্সট ওভারঅল যেভাবে আমরা যাই, যে প্রথমে একটা ওভারঅল পিকচার, তারপর যেখানে আমাদের ইন ডিটেইল স্টাডি করা প্রয়োজন আমরা সেই জায়গাগুলোতে যাই। আমরা একদিক থেকে যদি নাটক পড়া শুরু করি তাহলে এটা মোটে ওয়াইজ হবে না। আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা স্টাডি করবেন। এরপর নাটকটা টেক্সট, এটা পড়ার মূল দায়িত্ব কিন্তু আপনাদের। আমি কিছু কিছু পার্টে আপনাদেরকে অ্যাসিস্ট করব। আর আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে মেইনলি philosophical theories, all the ideas, analysis part.
তারপরেও যদি আপনাদের কোনো কোনো টেক্সট অ্যানালিসিস দরকার হয়, অবশ্যই গুগল ক্লাসরুমে জানাবেন যে কোন অ্যাক্ট, কোন পার্টটা একটু অ্যানালিসিস করা দরকার, আমরা ওইটা স্টাডি করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারেন। যদি আরো কোনো বিষয় ফার্দার অ্যানালিসিস দরকার হয় প্লিজ জিজ্ঞেস করেন। আমাদের হাতে আরো 10 মিনিট সময় আছে। স্যার জি, স্যার এইটা কি রিয়েলিস্টিক প্লে টাইপের, মানে রিয়েলিটি চেক? আমরা যখন নাটকটা পড়ব তখন বাস্তবতার কিছু কিছু বিষয় আমাদের চোখের সামনে পরিষ্কার হবে, আমাদেরকে ইন্সপায়ার করবে টু চ্যালেঞ্জ রিয়ালিটি। বাস্তবতা যেন আমরা অন্ধের মতো মেনে না নিই, আমরা যেন আমাদের চোখটা খোলা রাখি, আমরা যেন বোঝার চেষ্টা করি সবকিছু। সেই হিসেবে আমরা এটাকে রিয়েলিস্টিক প্লে বলতে পারি। তবে এটা রিয়েলিস্টিক প্লে থেকে সবচেয়ে বেশি গুরুত্ব এইভাবে বলা যেতে পারে যে এটা ফিলোসফিক্যাল প্লে। এটার ফিলোসফি গুলো আমাদেরকে রিয়েলিটি বুঝতে হেল্প করবে। স্যার তাহলে এটা পার্শিয়ালি রিয়েলিটি প্লে, বাট মানে ডিরেক্টলি রিয়েলিটি প্লে না। রিয়েলিটি প্লে আমরা কাকে বলি? রিয়েলিটি প্লে আমরা বলি হচ্ছে সমাজের ছবি, সমাজকে যেরকম আমরা দেখতে পাই তার ছবি। এই নাটকটা যখন আপনি দেখবেন তখন আপনি শক পাবেন। ওই যে গালিভার্স ট্রাভেল পড়ার সময় যেরকম আমরা শক পেয়েছি, একই রকম আমরা শক পাবো। এটা হচ্ছে আমাদের অনুভূতিকে নাড়া দেওয়ার চেষ্টা করবে। রিয়েলিটি বলতে আমরা যেটাকে রিয়েলিটি বুঝি তার মানে কম্প্রিহেনশনে একটু প্রবলেম আছে। রিয়েলিটি বলতে আমরা কি বুঝি? যেটা আমরা সচরাচর রিয়েলিটি বলে জানি সেটাকে আমরা রিয়েলিটি বলি। এটা হচ্ছে আলটিমেট রিয়েলিটি আমাদের চোখের সামনে উন্মোচন করার জন্য একটা প্রয়াস, an enterprise by জর্জ বার্নার্ড শ। রিয়েলিস্টিক লিটারেচার বলতে আমরা যেটাকে বুঝি তার ওই সংজ্ঞা দেয়া এবং তাকে লেভেল দেওয়ার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, ঠিক আছে? সেক্ষেত্রে এই নাটকটাকে আমরা রিয়েলিস্টিক প্লে না বলে ফিলোসফিক্যাল প্লে বলি। বুঝতে পারছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মাহবুবা বলো। স্যার এখানে যে আমরা দেখছি যে আমাদের ফিমেল প্রোটাগনিস্ট মানে অ্যানকে যে অভিভাবক বা একজন দুইজন অভিভাবক দেয়া হচ্ছে, স্যার এই ধরনের প্র্যাকটিস কি শুধু ভিক্টোরিয়ান ইংরেজি ছিল নাকি এটা আগে থেকে শুরু হয়েছে? স্যার এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এটা আমাদের দেশেও এখনো আছে, তবে হয়তো ওইরকম অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি আছে। তবে এই ভিক্টোরিয়ান পিরিয়ড রোমান্টিক, শুধুমাত্র ভিক্টোরিয়ান পিরিয়ড না, তার আগেও ছিল। ভিক্টোরিয়ান পিরিয়ডে এটা সবচেয়ে বেশি এভিডেন্ট। ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে এটা হচ্ছে আপনি সমাজের একজন পুরুষ ফ্যামিলিতে থাকা প্রয়োজন। যদি কোনো ফ্যামিলিতে পুরুষ না থাকতো এবং তাদের পরিচিতদের মধ্যে যদি কোনো পুরুষ গার্জিয়ান না থাকতো, সমস্ত সম্পত্তি, বিষয় আশয় যা কিছু আছে সবকিছু সরকার অথবা কিংডম, রানী নিয়ে নিত। মানে ফিমেল women did not have their right to inherit property. They did not have right to appoint in any job or business. তারা কোনো চাকরি করতে পারতেন না, তারা কোনো ব্যবসা করতে পারতেন না। এটা সাপোর্ট করা হতো না। সোসাইটি ডিড নট সাপোর্ট দিস ওমেন। নারীরা তাদের নিজেদের অধিকার, নিজেদের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে, এটা সমাজ মেনে নিত না। এটা সবচেয়ে বেশি প্রকট হয় হচ্ছে ওই রোমান্টিক পিরিয়ড আর ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে। ইভেন 20th সেঞ্চুরির শুরুর দিকেও এটা কিছু ছিল। পরবর্তীতে যখন নারীরা ভোটাধিকার পেল, সাফরেজ মুভমেন্ট যেটা, রাইট টু ভোট, তারপর থেকে দেখা গেল যে নারীরা যখনই ভোট দিতে পারছে, ভোট দিতে পারা মানেই হচ্ছে তারা সমাজের একজন অনারেবল মেম্বার, তখন দে হ্যাভ দেয়ার রাইট টু ইনহেরিট প্রপার্টি। তারা তাদের সম্পত্তির অধিকার পেল,
আস্তে আস্তে তারা চাকরি ব্যবসার অধিকারও পাবে, ধীরে ধীরে তাদের নিজেদের দায়িত্ব তারা নিজেরাই নিতে পারবে। কিন্তু এটা অনেক দেরিতে আসে। ভিক্টোরিয়ান সোসাইটির এটা একটা দুর্বলতা আমরা বলতে পারি, যে ভিক্টোরিয়ান সোসাইটির ধারণা ছিল যে নারীরা নিজেদের দেখাশোনা নিজেরা করতে পারে না, তাদের একজন গার্ডিয়ান অবশ্যই জরুরি। অ্যান হোয়াইটফিল্ড এত ট্যালেন্টেড একজন নারী হওয়া সত্ত্বেও, একটা মেয়ে হওয়া সত্ত্বেও, এত বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও সমাজ কিন্তু এটা তাকে একা ছেড়ে দেওয়ার পক্ষপাতী না। এমনকি তার বাবা মৃত্যুর আগে অফিসিয়ালি তার মেয়েদের জন্য গার্জিয়ান ঠিক করে রেখে যান। এটা ওই সমাজের একটা দুর্বলতা আমরা বলতে পারি, যদি আপনি ওইভাবে দেখেন। আবার অনেকেও এটাকে ওরা পজিটিভলি দেখে, যে গার্ডিয়ান হওয়া মানেই হচ্ছে এটা তো নারীদের প্রোটেকশন, এটা তাদের জন্য ভালো। মানে যারা ভিক্টোরিয়ান মাইন্ডেড তারা কিন্তু এটার পক্ষপাতী ছিল, তাদের কাছে এটা খুবই ভালো, পজিটিভ একটা বিষয়। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আরেকটা কোশ্চেন, এখন যদি হচ্ছে এন আগে মারা যায়, তাহলে কি ওর অভিভাবকদের যে দায়িত্ব দেওয়া হয়েছে বা ওর যে অ্যাসেট গুলো ছিল যেগুলোর দেখাশোনা ওর অভিভাবক করছিল, সেগুলো কি রানী নিয়ে নেবে, কুইন নিয়ে নেবে, নাকি ওরাই সেটা ভোগ করতে পারবে? গার্ডিয়ান নিয়ে নেবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আমি হচ্ছে এটার রেকর্ডিংটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দিয়ে দিব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি চেষ্টা করব আজকে 2 ঘন্টার মধ্যেই আর কি দিয়ে দিতে। চেষ্টা করবেন মানে আপনারা অনলাইন ক্লাসটাতে যত কনফিউশন আছে দূর করে নেওয়ার চেষ্টা করবেন, যতটুকু পারা যায় আমরা এটা ক্ল্যারিফাই রাখার চেষ্টা করব। আর মনে রাখবেন আমাদের আপনার সমস্ত কিছু আপনি যদি শুধু লেকচারটাই ফলো করেন তাহলে কিন্তু আপনি মানে আপনার অনেকটাই কভার হয়ে যাবে। তারপরেও কিছু কিছু জায়গায় আপনাদের সেলফ স্টাডির কিন্তু স্কোপ আছে। যেমন আপনাকে বললাম যে এই যে জর্জ বার্নেট শ সম্পর্কে কিছু আইডিয়া আপনাদের নিজেদের গ্যাদার করতে হবে, এর জন্য biography.com আছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি নিতে পারেন জর্জ বার্নেট শ সম্পর্কে। আর আপনারা, এটা আমাদের টেন্ডেন্সি, আমরা খুব ইজিলি উইকিপিডিয়াতে চলে যাই। উইকিপিডিয়াতে প্রবলেম হচ্ছে কি, যে উইকিপিডিয়াতে যদি আপনি কোনো ইনফরমেশন পান সেটাকে কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে, এবং ওইটার যদি সাইটেড না থাকে, রেফারেন্স যদি না দেয়া থাকে, তাহলে কিন্তু ওই ইনফরমেশনটা আপনারা ইউজ করবেন না। যে ইনফরমেশনটা ইউজ করবেন একটু দেখে, একটু সাবধানে ইউজ করবেন। যে কোনো তথ্য যখনই আপনারা কোনো সোর্স থেকে নেবেন আপনারা সেটা রেফারেন্সটা লিখে রাখার চেষ্টা করবেন। অ্যাসাইনমেন্ট মানেই হচ্ছে আপনার রেফারেন্সটা জরুরি, যতটুকু পারেন, যতটুকু পারা যায় আপনারা ইনফরমেশন, তথ্য যেসব জায়গা থেকে নিচ্ছেন রেফারেন্সটা রাখবেন। আর আপনার পার্সোনাল অ্যানালিসিসে তো কোনো, ওটা তো আপনি আপনার রেফারেন্স, ওটা তো দেওয়ার দরকার নেই। কিন্তু যেমন ফর এক্সাম্পল আমার আজকে যে স্লাইডটা ছিল, এই যে জর্জ বার্নেট শ সম্পর্কে এখানে ইনফরমেশন গুলো দেখেন। আইরিশ প্লে রাইট এন্ড ক্রিটিক, এটা একটা ইনফরমেশন। উনি 60-এর বেশি নাটক লিখেছেন, কি কি বিষয়ের উপর লিখেছেন, 1925 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। এই 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 এইগুলো আমি কোথা থেকে পেয়েছি, কোন উৎস থেকে পেয়েছি? এগুলো আমি প্রথমে পেয়েছি হচ্ছে উইকিপিডিয়াতে পেয়েছি, তারপর উইকিপিডিয়া থেকে আমি ভেরিফাই করেছি। biography.com আছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আছে, নোবেল প্রাইজ অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে গিয়েছি। এরকম প্রত্যেকটা জায়গা আপনি উইকিপিডিয়াকে মানে একদম প্রাইমারি সোর্স হিসেবে মানে বিবেচনা যদি করেন, তাহলে প্রতিটা ইনফরমেশন আপনাকে ভেরিফাই করে তারপর নিতে হবে। স্যার জি স্যার আমরা যখন মানে শাবনূর ম্যামের ক্লাস করেছিলাম, সে বলেছিল যে উইকিপিডিয়াতে যে কেউ এডিট করতে পারে, এর যে জন্য কেউ ওখান edit থেকে, হ্যাঁ, ওখান থেকে সোর্স নিলে ওইটা অ্যাকচুয়ালি অথেন্টিক হয় কিনা এটা মানে ডাউট থাকে। এর জন্য
হ্যাঁ, অ্যাভয়েড করতে। আর যদি নেই তাহলে ওইটার মানে মানে ওইটার সাথে যে নিচে রেফারেন্স দেওয়া থাকে ওই লিঙ্কটা দিতে, হ্যাঁ উইকিপিডিয়ার বদলে। হ্যাঁ, সেটাই ওইটাই বলছি যে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তার বদলে আপনার একটা ডিপেন্ডেবল ওয়েবসাইট, যেটা বললাম biography.com, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এগুলো হচ্ছে মোটামুটি মানে ভালোভাবে এটাকে রিজার্ভ করা হয়। উইকিপিডিয়া যেমন ওপেন, biography.com ততটা ওপেন না। একটু ভেরিফাই করে নিতে হয় আর কি, একটু ক্রস রেফারেন্স করে চেক করে নিতে হয়, ফ্যাক্ট চেক করে নিতে হয়। তবে আমরা ফ্যাক্ট ইনফরমেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পার্সোনাল অ্যানালিসিস। আমাদের এই কোর্সে ইনফরমেশনটা আমার কাছে যতটা না বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি বুঝলেন, পার্সোনালি আপনার মতামতটা কি। আজকে আমরা যা কিছু পাচ্ছি সবই কিন্তু ওই মানে বেসিক ইনফরমেশন লেভেলে। আজকে কিন্তু আমরা ইনফরমেশন গুলো নিচ্ছি, দেখেন শুরু থেকে, যেমন আমরা জর্জ বার্নার্ড শ সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, এখনো কিন্তু আমরা পার্সোনাল অ্যানালিসিস লেভেলে যাইনি। ম্যান এন্ড সুপারম্যান সম্পর্কে এখানে সামারি আছে, এগুলো কিন্তু সব ইনফরমেশন, ক্যারেক্টার গুলো আছে ইনফরমেশন। আমরা কিন্তু এখনো পার্সোনাল অ্যানালিসিস লেভেলে যাইনি, আমাদের কিন্তু অ্যানালিসিসটা আনতে হবে, সেটা আমরা আস্তে 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 পেয়ে যাব। আজকে আমরা যাই পেলাম এগুলো হচ্ছে সব ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট ওয়েবসাইটস, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের ইনফরমেশন গুলো নেয়া, আমাদের স্যার পার্সোনাল এগুলো অ্যানালিসিস। এগুলো ফ্যাক্ট, দিস আর ফ্যাক্টস। যদিও এখানে আমরা যে লাস্ট স্লাইডটা বললাম, এখানে কিছু অপিনিয়ন আছে, কিছু অপিনিয়ন এখানে আছে। যেমন অ্যান হোয়াইটফিল্ডকে বলা হয়েছে গ্রেসফুল, এটা কিন্তু ফ্যাক্ট না, এটা অপিনিয়ন। এনিগমেটিক, এটাও কিন্তু অপিনিয়ন। তারপরে কানিং বলা হলো, ম্যানিপুলেটিভ বলা হলো, এগুলো কিন্তু মানে দিস আর নট ফ্যাক্টস, অপিনিয়ন। জন ট্যানার ইজ এন ওয়েল এডুকেটেড, এটাকে আমরা ফ্যাক্ট বলতে পারি। ওয়েল স্পোকেন, এটাও কিন্তু অপিনিয়নের পর্যায়ে চলে যাচ্ছে। হু টেকস এভরিথিং সিরিয়াসলি, এটাও কিন্তু একটা অপিনিয়ন, নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট বলতে ইনফরমেশন যেটা, যেমন ভায়োলেট রবিনসন ইজ এ সিস্টার অফ অক্টেভিয়াস রবিনসন, এটা হচ্ছে ফ্যাক্ট, ইনফরমেশন। সিক্রেটলি ম্যারিড টু হেক্টর ম্যালোন, এটাও কিন্তু ফ্যাক্ট, ইনফরমেশন। হেক্টর ম্যালোন an American gentleman, this is a fact, information. Secretly married to Violet Robinson, মানে এই দুটো পয়েন্টে আমরা কিন্তু কোনো অপিনিয়ন পাইনি, পুরোটাই ফ্যাক্ট। অক্টেভিয়াস রবিনসনে গিয়ে বলছি an amiable young man, এই অ্যামিয়েবল এটা কিন্তু অপিনিয়ন। হোপলেসলি ইন লাভ উইথ অ্যান হোয়াইটফিল্ড, এটাকে কিন্তু আমরা ফ্যাক্ট বলতে পারি না, অপিনিয়ন বলতে হবে। ব্রাদার টু ভায়োলেট রবিনসন, এটা কিন্তু ফ্যাক্ট। আমরা আমাদের ব্রড কোয়েশ্চেন অ্যান্সারে ফোকাস করব হচ্ছে অপিনিয়নে, নট ফ্যাক্ট। আপনার পার্সোনাল অ্যানালিসিসটা বেশি জরুরি। কি ঘটে, কাহিনী কি, এটা যদি শুধু লিখে দেন তাহলে হবে না, আপনার পার্সোনাল ইন্টারপ্রিটেশন আসতে হবে এখানে। এটা আমরা আস্তে আস্তে আরো জানতে পারবো। স্যার মানে সামারি লিখলে হবে না, অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, সামারি কেন লিখবেন? সামারি তো দরকার না আমাদের। সামারির উপরে আপনার কমেন্ট কি? হোয়াট ইজ ইউর কমেন্ট অন দ্য সামারি? আপনি কি বুঝলেন এটুকু পড়ে? ফর এক্সাম্পল, এখানে আপনাদের অল্প অল্প সময় লাগবে, আমি জাস্ট একটু দিই। এই যে ম্যান এন্ড সুপারম্যান ওয়াজ রিটেন ইন রেসপন্স টু এ চ্যালেঞ্জ টু রাইট এ প্লে বেসড অন ডন জুয়ান থিম, এটা একটা ইনফরমেশন। এখন এই ইনফরমেশনের আলোকে আমরা পার্সোনাল অ্যানালিসিস কিভাবে লিখতে পারি? এটার আলোকে আমরা অ্যাসেসমেন্ট, পার্সোনাল অ্যানালিসিস কিভাবে আনতে পারি? তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে এই নাটকটা লেখা হলো ডন জুয়ান থিমের উপর। তার মানে ডন জুয়ান থিম is a very integral part of
ডিসপ্লে ম্যান এন্ড সুপারম্যান। ম্যান এন্ড সুপারম্যান নাটকের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে দ্য থিম অফ ডন জুয়ান। তাহলে ডন জুয়ান থিমটা প্রথমে জানতে হবে। আপনি যদি ডন জুয়ান থিমটা এক লাইনে বলে তারপর এই লাইনটা নিয়ে আসেন, তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি some sort of personal analysis. Sir, জি, I have another class. Can I leave now? ওকে ওকে, ঠিক আছে। Okay, আজকে sir. তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো ক্লাস থাকে লিভ নিতে পারেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আমি আর উইদিন 1 মিনিট। আমার একটা ক্লাস আছে, লিভ নিব স্যার? হ্যাঁ, শিওর শিওর, ওকে। Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন উইদিন 1 মিনিট। আই উইল অলসো লগ আউট। তাহলে আমরা আমাদের নেক্সট ক্লাস করছি ইনশাআল্লাহ। স্যার আমরা জি। যদি কোনো ওপিনিয়ন দেই, এইটা কি এটা লজিক্যাল কিনা এটাকে ভেরিফাইড করতে হবে? আপনি যদি কোনো অপিনিয়ন দেন সেই ক্ষেত্রে ওটা তো আপনার পার্সোনাল, ওটার রেফারেন্স তো আপনি নিজেই। তবে তার আগে একটু রেফারেন্স দিতে হবে যদি দেন। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ইনফরমেশন দেন তাহলে ওটাকে একটু রেফারেন্স দিতে হবে, তখন ওটা ভেরিফাইড করতে হবে। আর আপনার পার্সোনাল যে অপিনিয়ন সেটা আপনি নিজের মতো করে ব্যাখ্যা করতে পারেন, ওটা তো আর কি করা দরকার নেই, ওটা তো আপনারই কথা। তবে যদি আপনি অন্য কারো কথা যদি লিখেন তাহলে সেটাকে একটু উল্লেখ করতে হবে। বিভিন্ন আর্টিকেল থেকে নিতে পারেন, বই থেকে নিতে পারেন, ঠিক আছে? স্যার এটা তো যে কপিরাইটের যে রুলস থাকে, হয় হলো মানে ইনভাইটেড কমার ভিতরে কোট করা, বা দেখা গেছে যে ইন টেক্সট রেফারেন্স বা জি জি, রেফারেন্স এইরকম ভাবে লিখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনটেক্সট রেফারেন্স, ইনটেক্সট দিতে হবে আর কি। এপিএ টা ফলো করবেন, যদি দেন এপিএ ফরম্যাটে আপনারা লিখতে পারবেন। জি স্যার, ওই যে রিসার্চ পেপার লেখার মতো। আমরা তাহলে সোমবার দিন আবার মিট করছি, মানডে 11:30 ইনশাআল্লাহ। স্যার আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ফর অ্যাটেন্ডিং। ওয়ালাইকুম আসসালাম। Sir, assalamu alaikum. Have a nice day, sir. Thank you. স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।